ওকে। ওকে, ঠিক আছে। আমরা আমাদের লাইভটা প্রায় শুরু হয়ে গিয়েছে। আমাদের সাথে আজ লাইভে যুক্ত আছে আমাদের আজই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে চান্স পাওয়া কয়েকজন শিক্ষার্থী। আচ্ছা, তোমরা একটা কাজ করো, আমাদের লাইভটা শুরু হতে হতে তোমরা একটু যারা আছো লাইভটা শেয়ার দিতে থাকি, আমরা একটু টাইম নেই। হ্যাঁ, তোমরা একটু ওয়েট করো, আমাদের সবাই জয়েন হতে হতে এরপর আমরা কথা বলা শুরু করবো সবার সাথে। তোমরাও চাইলে যারা যুক্ত আছো একটু লাইভটা শেয়ার দিতে পারো। ওকে, ঠিক আছে, আমরা একটু ওয়েট করবো, আমাদের সবাই জয়েন করছে, মাত্র লাইভটা শুরু হয়েছে। আচ্ছা, লাইভ শুরু হতে হতে আমরা হচ্ছে একটু পরিচয় পর্বটা আগেই শেষ মানে শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা জাহিন, তুমি হচ্ছে একটু তোমার পরিচয়টা দাও। তোমার সবাই একটু এভাবে দিবা, তোমার নাম, তোমার কলেজ, তোমার পজিশন, এইভাবে একটু জাস্ট পরিচয়টা দিয়ে দিবা এখন। হ্যাঁ, ওকে। ওকে, সো হ্যালো এভরিওয়ান, আই এম জাহিন ফাইরুজ। আমি হচ্ছে রাজপুত্র মডেল কলেজ থেকে এইচএসসি দিয়েছি এন্ড আমার পজিশন হচ্ছে 350 ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ওকে, ঠিক আছে। সাদিয়া, তোমার পরিচয়টা একটু দাও। সাদিয়া, তোমারটা হচ্ছে মিউট করা। হ্যাঁ, তুমি একটু আনমিউট করে তোমার পরিচয়টা দাও, সাদিয়া। আচ্ছা, সরি ভাইয়া। No worries. আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সাদিয়া তাসনিম। আমি এইচএসসি দিছি স্কলারসম থেকে। আর ঢাকা ভার্সিটির বি ইউনিটে আমার পজিশন হচ্ছে 38তম বিজ্ঞান থেকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর অমি। অমি, তোমার পরিচয়টা একটু দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অমি। আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে এবং এই বছর বিজ্ঞান বিভাগ থেকে ঢাবি খ ইউনিটে 106তম। ওকে, ভেরি গুড। এরপর হচ্ছে মালিয়া, তোমার পরিচয়টা একটু দাও। তোমার হচ্ছে তোমাকে আমরা শুনতে পাচ্ছি না, তুমি কি আনমিউট করেছো বা? আচ্ছা, ঠিক আছে, তোমারটা আমরা একটু পরে শুনি। আবার তোমার হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে, তুমি একটু একটু দেখো এই ব্যাপারটা। আচ্ছা, ফাতিন। ফাতিন, তোমার পরিচয়টা একটু দাও। ফাতিন। আচ্ছা, ফাতিন একটু লিভ নিয়েছে, সমস্যা নেই। আচ্ছা, আহ, সাদিয়া। জি ভাইয়া। Okay, তুমি একটু তোমার নাম, কলেজ একটু বলো, আমাদের আরো অনেকে জয়েন হচ্ছে, এরপর আমরা শুরু করে দেবো লাইভটা। আমি হচ্ছে সাদিয়া তাসনিম। আমি এইচএসসি দিছি স্কলারসম থেকে। আর এবার ঢাকা ভার্সিটিতে বিজ্ঞান থেকে আমার পজিশন হচ্ছে 38তম। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমাদের ফাতিন জয়েন করেছে। ফাতিন, একটু পরিচয়টা ইন শর্ট। জি, আসসালামু আলাইকুম। আমি ফাতিন আহমেদ। এইচএসসি দিয়েছি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে 2024 সালে। আর আমার পজিশন এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 55তম খ ইউনিটে। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে শুরুতেই একটু ফাতিনের সাথে কথা বলবো, কারণ ফাতিন হচ্ছে আসলে একটু অসুস্থ, তারপরেও ফাতিন লাইভে জয়েন করেছে, ছোট ভাইদের জন্য একটু কিছু ইন্সপিরেশনাল কথাবার্তা বলবে। আচ্ছা ফাতিন, আমরা তো পরিচয় নিয়ে নিলাম ফাতিনের। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আসলে আমরা আজকে মানে আমরা শুধুমাত্র আমাদের একটা মেইন এইম থাকবে যে আমরা আমাদের যারা আগামী বছরগুলোতে পরীক্ষা দিবে ওদের জন্য ম্যাক্সিমাম গাইডলাইনটা আসলে স্ট্র্যাটেজিটা কিরকম হতে পারে। আমরা সবাই কিন্তু জানি আসলে এক একজনের চান্স পাওয়ার কৌশলটা কিন্তু বা তার যে ক্ষেত্রটা সবার কিন্তু সেম থাকে না। অনেকে হচ্ছে 3 মাসের প্রিপারেশন নাই, অনেকে 4 মাস, অনেকে 2 বছর, অনেকে আবার 1 মাস, অনেকে মেডিকেলের পরে 5-6 দিন। আমাদের এখানে অনেকে আছে যে মেডিকেলের রেজাল্ট দিয়েছে, তারপর হচ্ছে ওরা আমাকে কল দিয়েছে, কান্না করতে করতে বলতেছে যে ভাইয়া আমার তো এই অবস্থা। তারপর এখানে অমি আছে লাইভে, অমি কিন্তু পরীক্ষা দিয়ে অনেক ভয় ছিল। অমি হচ্ছে আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতো ভাই আমার কি চান্স হবে, আমার কি চান্স হবে, মানে প্রত্যেকটা দিন। ঠিক আছে, সো আচ্ছা ফাতিন, তো প্রথমত আমরা একটু ইন শর্ট মানে যে কিভাবে আসলে কোন স্ট্র্যাটেজি গুলা বা কোন জিনিসগুলা তোমাকে চান্স পেতে বেশি সাহায্য করেছে বা তোমার মনে হয়েছে যে এই জিনিসগুলা না থাকলে মানে তুমি চান্স পেতে না, জাস্ট কয়েকটা আইটেমস একটু বলবা, মানে কোন জিনিসগুলা? জি ভাই, তো প্রথমত আমি তো আসলে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম শুরু থেকেই। তো এখন যেহেতু সবাই অ্যাডমিশন টাইমে একটা সেকেন্ড অপশন হাতে রাখে যে এখানে না হলে যাতে অন্য জায়গায় প্রিপারেশন নিতে পারি, সেই ক্ষেত্রে আমার বি ইউনিটটা
আমি চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে আসলে আমাদের মেডিকেল পরীক্ষা ঠিক 1 সপ্তাহ পরেই বি ইউনিট পরীক্ষা হয়ে গিয়েছিল, খুব একটা সময় পাওয়া যায়নি। তো সব মিলিয়ে সবসময় চিন্তা ভাবনা ছিল যে আমি আগে থেকে জেনারেল নলেজে একটু ভালো ছিলাম, তো এবং বাংলাতেও আমি মোটামুটি আমার একটা ভালো দখল ছিল। আমি চেষ্টা করতাম যাতে এই জিনিসটাকে আমি পরীক্ষার হলে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটাই আমি বলতে চাই যে জিকের ক্ষেত্রে যেটা আমি নিজে অ্যাডমিশন টাইমে দেখেছি, যতটা না আমরা অ্যাডমিশন টাইমে জিকে পড়তে পারি তার চেয়ে বেশি হচ্ছে যদি এটা আমাদের আগে থেকে একটু থাকে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বেশি সুবিধা হয় আর কি। তো আমার ক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসটাই কাজে দিয়েছে যে জিকে আমার আগে থেকে একটু একটু পড়া হতো বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে বা বিভিন্ন কম্পিটিশনে, সেই জিনিসটা আলটিমেটলি আমার পরীক্ষায় কাজে দিয়েছে যে খুব শর্ট টাইমের মধ্যে আমি হয়তো অত ভালো প্রিপারেশন না নিয়েও একটা রেজাল্ট আল্লাহর রহমতে করতে পেরেছি। আচ্ছা ফাতিন, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আচ্ছা, তোমরা হয়তো বা একটু অবাক হবা শুনে যে ফাতিন কিন্তু আসলে আমার কলেজের ছোট ভাই ছিল। আমরা প্রায় কাছাকাছি থাকতাম অনেকগুলো দিন, 4 বছরের মতো। এন্ড আমরা কিন্তু একসাথে জিকে কম্পিটিশন করেছি, ঠিক আছে? আমরা দুজনে ক্যারিয়ার কলেজ ছিলাম। সো ও যে বললো যে একটা আগে জিকে কম্পিটিশন করা বা এই ধরনের জিনিসপত্র, সো আমরা দুজন কিন্তু একসাথে কম্পিটিশনটা করতাম। সো আজকে একটা অন্যরকম একটা ভাগ্যের লীলা খেলা যে আমরা দুজনেই ঢাবিতে চান্স পেয়েছি। ওকে, ঠিক আছে। আর ফাতিন, মানে তোমার কি মনে হয় আসলে, মানে স্টুডেন্টরা বা তুমি দেখো, তোমার তো পজিশন হয়েছে 55তম, এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড হওয়ার সুযোগ ছিল। তোমার কি মনে হয় যে আরেকটু কি করলে, মানে আর তোমার কি কি ল্যাকিংস গুলো ছিল? ঠিক আছে, আমি বলতেছি না এটা খারাপ রেজাল্ট, বাট আমাদের আজকের মেইন এইমটা কি আসলে, যে আসলে আমাদের যারা নেক্সট ইয়ার গুলোতে পরীক্ষা দিবে ওরা কি কি জানতে পারে তোমাদের থেকে। সো তোমার কি মনে হয় যে আর কি করলে ভালো করা যেত? এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ ফাতিন। জি ভাই, আসলে জিনিসটা যদি বলতে যাই, যেহেতু আমার মানে আমি যখন বি ইউনিট পরীক্ষাটা দিতে গিয়েছি ততদিন আমার মেডিকেল রেজাল্ট হয়ে গিয়েছে, তা আমি কিছুটা রিল্যাক্সড পজিশনে ছিলাম। সেই কারণে আমি পরীক্ষাটা যতটুকু সিরিয়াসলি দেওয়ার কথা ঠিক ওইভাবে দিইনি। তো আমি মনে করি যদি আমি রিটেন আইটেমটায় আরেকটু ভালোভাবে দিই হয়তো আমার পজিশন আরেকটু ভালো আসতো। আর আরেকটা বড় কথা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের বিষয়। আমার সেইভাবে আসলে বি ইউনিটের জন্য যেহেতু আমি প্রিসাইজলি প্রিপারেশন নিইনি, তা আমার রিটেনের সময় কতটুকু সময় পাওয়া যাবে এই জিনিসটা নিয়ে তার ধারণা ছিল না। তো দেখা গেছে যে আমি পরীক্ষা শেষ হওয়ার অনেক আগে, প্রায় 17-18 মিনিট আগে আমার রিটেন লেখা শেষ হয়ে গেছে। লেখা শেষ হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমি চাইলে আরেকটু effort দিয়ে আরো ভালোভাবে লিখতে পারতাম। তো সেক্ষেত্রে আমি এই জায়গাটায় আমার আরেকটু ভালো করা যেত আর কি। ওকে, আরেকটা জিনিস, আমরা কিন্তু ফাতিনের কাছে মেইন স্টোরিটা শুনতেছি না, কারণ কি জানো? ওর কাছে শুনলে তো হবে না, তো মেডিকেলে, তাই না? কিন্তু মেডিকেলের ব্যাকআপ হিসাবে বি ইউনিট কেন সেরা, এই জিনিসটা কিন্তু আমরা ফাতিনের কাছে শুনবো এখন। যে আসলে একটা মানে বি ইউনিট কেন সবকিছুর ব্যাকআপ হিসাবে একটা বেটার অপশন, এটা একটু আমাদেরকে বলবো ফাতিন। তো তোমার কাছে কেন মনে হয়েছিল যে আসলে মানে বি ইউনিট একটা বেটার ব্যাকআপ? জি ভাই, যেহেতু আমরা মেডিকেলের একদম এমসিকিউ বেসড পড়াশোনা, তো সেক্ষেত্রে আমরা যদি মেডিকেলে না হয় এবং মেডিকেলের পরবর্তীতে আমরা কোনো সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড আমাদের সেকেন্ড অপশন হিসেবে রাখি, তখন আমাদের আলাদা করে রিটেনের প্রিপারেশনটা নতুন করে। তো আমার ক্ষেত্রে এই রিটেনের প্রিপারেশনটা একটা বড় হ্যাসেল ছিল, কারণ আমি নর্মালি রিটেন আইটেমে অতটা ইন্টারেস্টেড ছিলাম না। দিক থেকে যদি বি ইউনিটের কথা চিন্তা করি, এখানে 3টা এমসিকিউ বেস সাবজেক্ট, এর মধ্যে 2টাই আমরা মেডিকেলের জন্য অলরেডি পড়ছি, ইংলিশ এবং জিকে। সেই সাথে অল্প যা রিটেন আছে সেটুকু মানে খুব একটা কঠিন কিছু না, আমরা যদি নিয়মিত একটু জাস্ট ইংলিশ বাংলাটা হালকা দেখে যাই বা প্র্যাকটিস করে যাই, আর যদি মোটামুটি ল্যাঙ্গুয়েজের উপর একটু দখল সে ইজিলি জিনিসটা ক্র্যাক করতে পারবে। তো এই কনফিডেন্সটা আমার ছিল, এই জন্য হচ্ছে আমি ওই দিকটায় ফোকাস করেছিলাম আর কি। ওকে, ঠিক আছে ফাতিন। আমরা হচ্ছে ফাতিনকে আজকে আর কষ্ট দিব না। ফাতিন হচ্ছে ওর জার্নিও আমাদের সাথে যুক্ত হয়েছিল। ওকে ফাতিন, ধন্যবাদ তোমাকে তোমার মূল্যবান কথাগুলো বলার জন্য। ইনশাল্লাহ আমাদের যারা ইন ফিউচার পরীক্ষা দিবে ওরা আসলে এখান থেকে প্রকৃত অর্থে লাভবান হবে। ঠিক আছে ফাতিন, তুমি এখন লিভ নিতে পারো। ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আরো কথাবার্তা বলবো এইসব নিয়ে। ওকে, ধন্যবাদ। বাই দ্য ওয়ে, ফাতিনের সাথে আমার কখনো কথা হয় নাই। ফাতিন, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস। আর যেহেতু তুমি এতক্ষণ অনেক কথা বলে ফেলছো, এতক্ষণ আটটা দিব না, তুমি লিভ নিতে পারো। ইনশাআল্লাহ কথা হবে আবার। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমি একটু অর্ককে বলবো, অর্ক একটু কন্ডাক্ট করতে, হ্যাঁ, এরপর থেকে। ওকে, ফার্স্ট অফ অল আমি একটু আগে জয়েন করলাম, কিছু লাইভ জনিত সব ঠিকঠাক করতেছিলাম। তোমাদের সকলকে কংগ্রাচুলেশনস, তোমরা এত কষ্ট করে এই যে রাত 10:30টার পরে লাইভটায় জয়েন করতে পারছো।
এটাই ফার্স্ট অফ অল অনেক বড় বিষয়। এরপরে এর চেয়েও বড় কংগ্রাচুলেশন, আর কারণ আজকের রেজাল্টের জন্য আমরা কেউই এক্সপেক্ট করছিলাম না ইফতারের পরে এত বড় সুখবর পেয়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা অনেক, মানে আমি তো ভাবি নাই, আমি আসলে এক্সপেক্ট করি নাই যে অন্বেষণের পক্ষ থেকে, মানে অন্বেষণের যে এতটা সুখবর হবে, মানে আমরা কুলাইতে পারতেছি না যে কমেন্ট বা যে কোনো জায়গায়, আমি মানে বুঝতে পারতেছি না যে এত স্টুডেন্ট নক করতেছে। তোমরা তাদের একাংশ, তোমাদেরকে আবার কংগ্রাচুলেশন। আমি এবার যাব, দেখতে পাচ্ছি জাহিন জাহিন জয়েন করেছো, শুরু থেকে জয়েন মিটিং এ আছো, তুমি লাইভটায় আছো। জাহিন, তুমি তোমার অনুভূতি শেয়ার কর ফার্স্ট অফ অল। আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেহেতু বি ইউনিট আমার মেইন প্রায়োরিটি ছিল না, ইট ওয়াজ মাই ব্যাকআপ। সো রেজাল্টটা এত হুটহাট করে দেওয়া, তো ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। আমার এটা চয়েসে চাই, তো এটা আমার বাবার একটা স্বপ্ন ছিল যে আমি পড়বো ডিউতে। তো আমি আসলে আমার পেরেন্টস কে হ্যাপি করতে পেরে নিজেই খুবই হ্যাপি। সো ইটস লাইক এ সারিয়াল ফিলিং, খুব ভালো লাগছে। ওকে, তোমার কি এমন কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা আছে যে তুমি তোমার পরীক্ষাটা আরেকটু ভালো হতে পারতো, বা লাস্ট মোমেন্টে তোমার গ্যাপ ছিল কোনো দিকে? স্পেশালি তোমার এইচএসসি 25 এবং 26-এর যারা ভাইয়া আপুর আছে, ছোট ভাইয়া আপু, তাদের উদ্দেশ্যে কোনো টিপস বা কোনো সাজেশন আছে? আমার তাদের জন্য সাজেশন থাকবে, এটা হলো যেহেতু বাংলা ইংলিশ আমরা এইচএসসি থেকে পড়ে আসি, এন্ড এটা হচ্ছে যেটা পরীক্ষায় আমাদের ওই সিলেবাসটা বেসডই থাকে। আমরা যদি এইচএসসি থেকে আমাদের বাংলা ইংলিশটা ভালো মতো বেসিকটা ক্লিয়ার করে আসি, তাহলে অ্যাট দিস পয়েন্ট অ্যাডমিশন ফেসে যদি আমাদের এটা মেইন হয় অথবা ব্যাকআপ হয়, যেটাই হোক না কেন, ইট উইল রিয়েলি হেল্প। এটা আমার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছে, সিন্স আই হ্যাড আ ভেরি স্ট্রং বেসিক অফ বাংলা অ্যান্ড ইংলিশ। জিকে এর ক্ষেত্রে এটা আসলে পড়তে হবে। আই থিঙ্ক আমার আরো বেটার করতে পারতাম যদি আমার জিকেটা আরেকটু ভালো মতো হতো। আর যেহেতু ব্যাকআপ ছিল, সো রাইটিং এর উপর এত ফোকাস করা হয়নি। বাট এন্ড অফ দ্য ডে, শেষ মুহূর্তে এসে অন্বেষণের যে গাইডলাইন্স গুলো আপনারা দিয়েছেন, টেলিগ্রামে অথবা ইউটিউবে ভিডিওস গুলো পোস্ট করেছিলেন, ওগুলা লাস্ট মোমেন্ট সাজেশন হিসেবে খুবই হেল্প করেছে একটা স্ট্রাকচারালি প্রিপারেশন নেওয়ার জন্য। আই থিঙ্ক হাফ ক্রেডিট গোস টু ইউ অল ফর দ্যাট, এন্ড এটার জন্য এতটুকু আসতে পেরেছি। অ্যাকচুয়ালি হাফ ক্রেডিট আমাদের না, পুরাটা ক্রেডিটই তোমার। আমরা জাস্ট তোমাদের পথটা পার করে আসছি, তোমাদের জাস্ট একটু গাইড করতে পারছি, এটাই। এন্ড তোমাদের যেই চান্স পাওয়া, এটাই আমাদের ভালো লাগে। আচ্ছা, তুমি যে একটা কথা বললে, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো তুমি বাংলা এবং ইংরেজিতে আগে থেকে ভালো ছিল, বেসিক স্ট্রং ছিল। এজন্য ইয়েস, তুমি অনেক এগিয়ে গিয়েছো। কেননা আমি রিসেন্টলি দেখলাম অনেক ভালো স্টুডেন্ট কিছু, তারা বাংলাতে ভালো করছে, জিকে তে ভালো করছে, ইংলিশ রিটেনে ফেল আসছে, বা রিটেনে বিশেষ করে মার্ক কমে গিয়েছে। এই ব্যাপারগুলো আসলে এইবার দেখতেছি অনেক বেশি হয়েছে। তো রিটেনে তোমরা, নেক্সট যারা আছো, রিটেনে ফোকাস করবে। থ্যাংক ইউ জাহিন, এগেইন কংগ্রাচুলেশন। আচ্ছা আকাশ, থ্যাংক আমরা ইউ। নেক্সট জনের কাছে চলে যাই। এখন আমরা অমির কাছে চলে যাই। ওকে, ঠিক আছে। জি ভাই, আসসালামু আলাইকুম। তো অমিকে নিয়ে বলার আগে মানে আসলে অমিকে আমার একটা সাজেশন থাকবে, এত স্ট্রেস নেওয়া যাবে না, এত ভয় পাওয়া যাবে না। অমি তো মনে হয় মানে গত 1 মাস পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে থেকে মানে রেজাল্ট দেওয়া আজকে পর্যন্ত মনে হয় মানে আমাকে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছে, মানে মানে ক্লাসমেট বা আত্মীয় স্বজন বাদে। হচ্ছে প্রায় কিছুদিন মানে কিছুক্ষণ পর পর, কিছুক্ষণ বলবো না, মানে একদিন দুদিন পর পর যে ভাই আমার কি চান্স হবে ভাই, ভাই আমি জিওতে পড়তে চাই না ভাই, আমি জিওতে পড়বো ভাই। সো আসলে অমি অনেক ভয় ছিল, কারণ সত্যি কথা বলতে কি একটা জিনিস আমি সবসময় বলি। আচ্ছা অমি, তুমি আইবিএ প্রিপারেশন নিয়েছিলে না? জি ভাই। ওকে, হ্যাঁ, তুমি কি আইবি প্রিপারেশন নিয়েছিল? সো এখানে একটা জিনিস আমি সবসময় বলি, আসলে নাথিং গোস আনপেইড একটা কথা আছে, এটা আমি খুবই সবসময় বলি। এটা কেন বলি, আমি আমি একটা শর্ট যদি স্টোরি বলি, আমি কিন্তু মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, আমি কিন্তু অনেক পড়াশোনা করেছিলাম মেডিকেলের জন্য, কিন্তু আমার কিন্তু মেডিকেলে হয় নাই। আমি কিন্তু তখন একদম ডিভাস্টেড হয়ে গিয়েছিলাম যে আমার কোনো মেডিকেলে হইলো না, হয়তো বা ঢাকার বাইরে হতে পারতো বা একদম শেষের দিকে হতে পারতো, এরকম কিছু হলেও হতো, ঠিক আছে। কিন্তু আমি একদম ডিভাস্টেড, আমার হইলো না কোথাও। কিন্তু যখন আমার ডিউ বিএনএড রেজাল্ট দিল, আমি কিন্তু 27তম হয়েছি, তাই না? সো ওই টাইমে আমার মনে হলো হ্যাঁ, নাথিং গোস আনপেইড। শুধু আমার স্টোরিটাই না, তুমি যখন তোমার লাইফে মানে কোনো একটা জায়গায় একটা এফোর্ট দিবা, তোমার কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় তুমি এটার একটা কি রেজাল্ট পাবা, ঠিক আছে। এটা যারা লাইফটা দেখতেছেন বা দেখতেছো আমার স্টুডেন্টরা, মানে তুমি যে পরিশ্রমটা করবা সেইটার ইফোর্ট তুমি সব জায়গায় পাবা। অনেকে বলে যে আমি তো 11-12 সায়েন্স পড়লাম, সায়েন্স পড়ে আমি এখন সামনে গিয়ে কি করব, এই আমার সায়েন্সটা কই কাজে লাগবে, আমি তো ঢাবিক হতে পড়বো, এখন সোশ্যাল সায়েন্সে পড়বো বা আর্টসে পড়বো, আমি আমার এখন কি হবে। একটা মজার ব্যাপার কি দেখো,
আমরা তো অনেকে টিউশনি করাই, তুমি কি সায়েন্স পড়ে গেলে টিউশনি করাইতে পারবা? এটা তো একটা শর্ট জিনিস, তাই না? আরেকটা জিনিস বলি, তোমার যদি সায়েন্সের একটা বেসিক নলেজ না থাকে, মানে বর্তমান ওয়ার্ল্ডে কই কি হচ্ছে, কই কি আবিষ্কার হচ্ছে, কে কেন নোবেল পাচ্ছে, ধরো একজন হইলো এমন হইলো যে ধরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইমে যারা হচ্ছে সায়েন্স নিয়ে কোনো নলেজই নাই, ঠিক আছে, ওপেন হাইমার ধরো তোমার কি বানাইছে, অ্যাটমিক বোম বানাইলো, তো সে বুঝে না এটা কিভাবে হয়। তোমরা যারা সায়েন্স পড়ে আসছো, তোমরা কি মানে এটা বুঝে না ব্যাপারটা। আবার যারা সায়েন্স পড়ে নাই তাদেরকে কিন্তু আমি ছোট করতেছি না, তারা বুঝে না, তাদের সেক্টরটা আরো আলাদা। তারা কি নিয়ে আলোচনা করবে, অ্যাটমিক বোমটা কেন ফেললো, ফেলার কারণে কি হইলো, কিভাবে ওয়ার্ল্ডের ওপিনিয়নটা শেপ হয়ে গেল, কিভাবে কোল্ড ওয়ার শুরু হয়ে গেল, সেটা হিসাব আলাদা। সো যে কথাটা থেকে আসলাম, নাথিং গোস আনপেইড, ঠিক আছে। সো আমরা এখন ওমের কাছে শুনবো আসলে, আমরা একটু ওর স্ট্রাগলটা শুনবো আসলে, আইবিএতে চান্স না পাওয়া থেকে শুরু করে ঢাবি ক্ষয়ের জন্য প্রস্তুত হওয়া, বা ঢাবি খকে কেন ব্যাকআপ হিসেবে নেওয়া, সেইখানে একটু যাবো আমরা। ওমে প্লিজ। ভাই আসলে আমি প্রথম থেকেই তো আইবি প্রিপারেশনই নিচ্ছিলাম মেইনলি। সো মানে পরীক্ষা দেওয়ার পরেও আমার মনে এরকম একটা কনফিডেন্স ছিল যে হয়তো হয়ে যাবে। সো পরীক্ষা তো 3rd জানুয়ারি হয়। তো আমি তখনও মানে এরকম কোনো মানে হবে না ওই রকম কোনো দিকে আসলে চিন্তা করিনি, মানে ওইভাবে ভাবতেই চাচ্ছিলাম না। তো রেজাল্ট দেয় হচ্ছে 15-16 তারিখের দিকে, এবং দেখি যে আমার ঢাবি আইবিএতে হয়নি। সো আমি কমপ্লিটলি ডেভাস্টেটেড, মানে একদম মানে খুবই বাজে অবস্থা। তো সেই জায়গা থেকে তারপরে আমার রিকভার করে তারপরে এই সামনের ঢাবি ঘর প্রস্তুতি নিব, এই চিন্তা শুরু করব, তখন নিতে নিতে দেখি যে আমার সময় আছে আর 5 বা 6 দিন, 20 তারিখের মতো। তো তখন হচ্ছে এই আমি মানে খোঁজাখুঁজি করতে থাকি। তো ইউটিউবে হচ্ছে গিয়ে এই ঢাবি খ নিয়ে সার্চ দিয়ে তখন হচ্ছে এই আকাশ ভাইয়ার ওই ভিডিওটা আসে যে 3 সপ্তাহে যেভাবে 27তম হলাম। তো ভিডিওটা দেখে ভাবি যে যাক আমার 27তম না হলেও চলবে, বাট মানে যেহেতু আমার টাইম ল্যাপস কম। সো তারপরে পড়াশোনা শুরু করি। পড়াশোনা বলতে আমার ইংরেজি নিয়ে আমি কনফিডেন্ট ছিলাম, আমার আইবিএ প্রিপারেশন যেহেতু ছিল। সো ইংরেজি আমি একদমই পড়িনি। আর রিটেনের জন্য আমি সেরকম কোনো প্রিপারেশনই নেইনি। বাংলার জন্য আমি জাস্ট হচ্ছে গিয়ে সাহিত্য পাঠের যেই গল্প কবিতা আছে ওগুলো পড়ে যাই। উপন্যাস নাটকও সেভাবে পড়ার সময় পাইনি। আর বাংলা ব্যাকরণ আমার মোটামুটি আয়ত্তে ছিল, বাট আমি ঝামেলায় পড়ি জিকেতে নিয়ে, কারণ আমি জিকে কিছুই পারি না। তো জিকের জন্য আমি ওই আকাশ ভাইয়া সহ আরো কয়েকজনের সাথে কথাবার্তা বলি। তো সবাই বলে যে সাম্প্রতিকের জন্য হচ্ছে ওই জুবাইরের ক্যাপসুল সহ কিছু সোর্স দেয়, ওগুলা মোটামুটি দেখে যাই। আর হচ্ছে উদ্ভাস থেকে একটা লাস্ট মোমেন্ট একটা বই দিয়েছিল যে ভার্সিটি খ ফাইনাল টাচ, তো ওই বইটা কালেক্ট করি। সো আমার ইয়া ছিল যে আমি সাম্প্রতিক জিনিসগুলো দেখে যাব, আর এই ভার্সিটি খ ফাইনাল টাচ বইটা শেষ করে যাব, বাকি টুক আপ টু গড। তো ওই ওইটুকু প্রিপারেশন নিয়েই যাই। রিটেন আমার একদমই দেখা হয়নি, মানে একদমই দেখা হয়নি। তো তারপর পরীক্ষা দিই এখন রেজাল্টে আল্লাহর রহমতে 106তম, যথেষ্ট আল্লাহ আমাকে দিয়েছেন। এবং আমি দেখেছি যে আমি কিন্তু আসলে এই সব এমসিকিউতে ভালো করেছি, কিন্তু আমার জিকেতে এমসিকিউতে কম্পারেটিভলি খারাপ এসেছে। আমার জিকেতে এমসিকিউ হচ্ছে 17.5। এবং আমি সবচেয়ে বেশি আসলে মানে এমসিকিউতে এভারেজ মার্ক আসলেও আমি সবচেয়ে বেশি আসলে টান দিয়েছি রিটেনে আমার মার্ক এসেছে লাইক 29.5, যেটা মানে এভারেজের চেয়ে একটু বেশি। সো সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে আমার প্রিপারেশনের চেয়ে আমার আগে থেকে যতটুকু ছিল ওইটুকুর উপর বেস করি আর কি আমার ঢাবি হতে হওয়া। আর সাধারণ জ্ঞানটুকু হচ্ছে আল্লাহর দান, এই আর কি। আর আকাশ ভাইয়াকে অনেক বেশি ডিস্টার্ব করতাম অনেক। না না, সমস্যা নেই। এই যে দেখো, আমি আমি গতকালকে একটা জিনিস চেক করলাম আমার আইডিতে, তো মেইন আইডি থেকে তো খুব বেশি কথাবার্তা ইন্টারাকশন হইতো না। সো যারা ফ্রেন্ড লিস্ট আছে বা আসতো, আমি গতকালকে স্প্যামটা চেক করলাম আমার, আমি দেখি যে প্রায় 600 থেকে 700 মেসেজ আসা। তো আমার এত খারাপ লাগতেছে কালকে দেখে যে আমি আসলে আগে আমি খেয়ালই করি না স্প্যাম এসেছিল, বা টাইমও মানে পাওয়া হতো না ওইভাবে, যে এডমিশন টাইমে তোমরা দেখতো অনেকে আমাকে কিন্তু নক দিত, আমি কিন্তু আসলে বলতাম পেজে নক দাও, মাঝে মাঝে এখানে নক দাও, মাঝে মাঝে ট্রাই করতাম, মানে এডমিশন টাইমটা আসলে এত হেক্টিক যায় আমাদের। সো আমার মনে হলো যে আসলে এই 700 জন যে আমাকে নক দিয়েছিল বা আরো বেশি হতে পারে, আমি স্ক্রল হচ্ছে না নিচে এমন পরিমাণ। সো এখানে ওদেরকে আমি আরো গাইডলাইন দিতে পারতাম। সো এখানে যারা হচ্ছে যে তোমার নেক্সট ইয়ার যারা পরীক্ষা দিবা, তোমরা একটা জিনিস খেয়াল করলা ওর কথা, যে ও কিন্তু বাংলা ইংলিশ রিটেনের কোনো প্রস্তুতি নিতে হয় নাই। কেন নিতে হয় নাই? ও যে আগে যে একটা প্রিপারেশন নিয়ে রেখেছে, আগে আগে থেকে যে বেসিকটা। সো তোমরা ইন্টার লাইফে বা এইচএসসি পরীক্ষার যে টাইমটা,
ওই টাইমে কিন্তু তোমার এই যে বাংলা ইংলিশের যে বেসিকটা এটা কিন্তু ঠিক করতে হবে। ক্লাস 1 থেকে তুমি হচ্ছে ক্লাস 12 পর্যন্ত তুমি অনেকবার সারা সময় পড়ো না, তুমি অনেকবার প্যারাগ্রাফ পড়ো না। সো এখানে তোমার কি একটা প্রস্তুতি থাকে না। সো ওই টাইম যদি ফাঁকি দাও, একটা কথা বলে আসলাম না একটু আগে যে নাথিং গোস আনপেইড। সো এখানে কি তুমি যে ওখানে যেটা করো নাই তুমি এটার জন্য কিন্তু ফলাফলটা পাবা। সো যারা নেক্সট টাইম তোমরা রিওতে পরীক্ষা দিবা, অনেক টাইম আছে তোমাদের, তোমাদের কিন্তু এখন কি করতে হবে, তোমাদের এই যে প্রিপারেশনটা যতটুকু এখন থেকে নিয়ে রাখা সম্ভব, এইচএসসিটা ভালো মতো পড়ো। তুমি যদি বাংলা ইংলিশ ঠিক মতো পড়াশোনা করে এইচএসসি দাও, তোমার তো ডিউ ইউনিটের প্রিপারেশন অর্ধেকের বেশি হয়ে থাকতেছে। আর যারা মানবিকের আছো, তোমরা যারা ইকোনমিক্স বলো, তারপর হচ্ছে তোমরা যারা ইসলামের ইতিহাস সংস্কৃতি, তারপর হচ্ছে ইতিহাস এগুলা, তারপর তোমার পৌরনীতি, এগুলো যারা পড়ো, তোমরা কি আরো বেশি প্রিপারেশন হয়ে থাকার কথা না? সো এইচএসসি টাইমটা কাজে লাগাও, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন অমির কাছে যাবো, লাইভটা বেশি বড় করবো না, যত ছোট রাখা যায়। অমি হচ্ছে লাস্টে একটা কথা বলবে যে যারা মানে আসলে একটা জায়গায় ফেল করে, সেই ফেল করা থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, এই মোটিভেশনটা শুধু পরবর্তী ব্যাচের জন্য না, এটা আসলে যাতে আমাদের যে কারো লাইফে এখন এই বছর যারা অনেক কোথাও চান্স পাই নাই, বা আমিও হতে পারি, আমিও তো লাইফে ফেল করি প্রত্যেকটা ধাপে ধাপে, তাই না? আমরা ফেল করি আবার কিন্তু সুযোগ পাই। আমাদের কিন্তু সৃষ্টিকর্তা সবাইকে সুযোগ দেয়, কিন্তু সবাইকে সব জায়গায় সুযোগ দেয় না, আবার সবার কিন্তু সব সুযোগ কেউ কেড়ে নেয় না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? সো অমি আমাদেরকে এই জিনিসটা বলবে যে আসলে সবাইকে সুযোগ দেওয়া হয় কিনা বা পায় কিনা, অমি পেয়েছে কিনা, এখন সে খুশি কিনা, তার মধ্যে আসলে খারাপ লাগাটা আছে কিনা। ওকে অমি। ওয়েল ভাই, আসলে লাইফ তো এরকমই, ফুল অফ আপস অ্যান্ড ডাউনস। অ্যান্ড যখনই যেই টাইমই আসুক সবসময় মনে রাখতে হবে যে দিস ইজ নট দ্য এন্ড। আর যখন আমরা খুব হাইয়ে থাকি তখনও এইটাও ভাবা যাবে না যে দিস ইজ এভরিথিং। সো দুই সাইডটাই মেনটেন করে, যখন খুবই ডাউন 1-2 দিন কান্নাকাটি করে চোখের পানিতে সব ভাসায় দিয়ে দেন আবার উঠে দাঁড়াইতে হবে। উঠে দাঁড়িয়ে হচ্ছে গিভ ইট ইউর বেস্ট অ্যান্ড গড উইল সেভ ইউ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এখন হচ্ছে অন্য কারো দিকে যাব, অন্য কারো কাছে যাবো, অনেকে ওয়েট করে আছে, ঠিক আছে? ওকে অমি, থ্যাঙ্কস। তুমি এখন লিভ নিতে পারো, আমার একজনকে অ্যাড করবো তো, ঠিক আছে? ইনশাল্লাহ আবার কথাবার্তা হবে, ইনশাল্লাহ অনেক গাইডলাইন আসবে পরবর্তী ব্যাচের জন্য, তোমাদেরকে নিয়ে আমরা একটা সেলিব্রেশন করবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ অমি। ওকে, ঠিক আছে, এখন হচ্ছে অর্ক। অর্ক কে আছে? হ্যাঁ আছে, আমি বলতে পারিস। ওকে, অর্ক হচ্ছে জাহিনকে দিয়ে কন্টিনিউ কর। ওকে, জাহিন। জাহিন মেবি বলছে, তাই না? জাহিন কি বলেছো না একবার? জি জি জাহিনের জি। সাথে কথা হয়েছে আমার। আচ্ছা, সাদিয়া শুরু থেকে আছো। আচ্ছা, অমি তো চলে গেছে, ঠিক আছে। সাদিয়া, তুমি বলো যে তোমার এই যে আজকের যে ইফতারের পর হুট করে যে এরকম একটা মানে রোলার কোস্টারের মধ্যে পড়ে যায়, এই অনুভূতিটা কেমন ছিল তো? খুবই অবাক করা ছিল, কারণ আমি জানতাম না আজকে রেজাল্ট দিবে। তো আমি ইফতার খেয়ে বাবা মার সাথে বসেছিলাম, এমনিতে গল্প টল্প করতেছিলাম। হঠাৎ ফ্রেন্ড একটা ফোন দিয়ে বলছে তুমি তো 38তম হইছো। আমি বললাম কিসে, আমি তো আর কোনো কিছুতে পরীক্ষা দিই নাই, কারণ আমি জানি ঢাকা ভার্সিটির বি ইউনিটের রেজাল্ট দেখতে গেলে আমার রোল আর রেজিস্ট্রেশন লাগবে। বলে না, ঢাকা ভার্সিটিতে হইছো, তুমি স্ক্রিনশট দেখো। পরে আচ্ছা দেখলাম যে ও হচ্ছে আমার রোল আর রেজ প্লাস মাইনাস করে মিলায় হচ্ছে ও নিজের রেজাল্ট দেখছে, তারপর ফোন দিছে। তো ব্যাপারটা বেশ চমকপ্রদ ছিল, কারণ জানতাম না রেজাল্ট দিবে। তারপর বাবা মাকে বললাম, তারাও অনেক খুশি হইলো, হুট করে রেজাল্টটা পাইলো। আজকে তো দেওয়ার কথা না, আসলে নেক্সট উইকে দেওয়ার কথা। তো ওভারঅল ভালোই লাগতেছে। ওকে, তোমাদের এই সাফল্য আসলে আমাদের অনেক ভালো লাগতেছে। আমরাও এক্সপেক্ট করতেছিলাম না যে আজকে হুট করে দিয়ে দিবে। ওভারঅল তোমার কি সাজেশন আছে এই যে 25 এবং 26-এ, যেহেতু অনেকে এই লাইভটা দেখবে, তো তাদের উদ্দেশ্যে, বা তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল সাদিয়া? সায়েন্স। ওকে, সায়েন্স থেকে। আমিও সায়েন্স থেকে, বাই দ্য ওয়ে। সায়েন্স থেকে আমরা বি ইউনিটে রিসেন্টলি আমরা একটা বড় কম্পিটিশন দেখতে পাচ্ছি। আগে কিন্তু ডি ইউনিটে এরকম কম্পিটিশন ছিল না। রিসেন্টলি বি ইউনিটের একটা চাহিদা অনেক বাড়তেছে, আইবিএ, বি ইউনিট। সো তোমার সাজেশন কি হবে এইচএসসি 25 এবং 26 ব্যাচের প্রতি, বিশেষ করে যারা সায়েন্সে আছে? তুমি কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের রিপ্রেজেন্ট করতেছো এখন, তো তোমার সাজেশনটা তুমি একটু শেয়ার করো। আসলে ভাইয়া, আমার সাথে কনভেনশনাল সায়েন্স স্টুডেন্টদের একটু অমিল থাকা স্বাভাবিক, কারণ সবারই বেশিরভাগ হচ্ছে ব্যাকআপ প্ল্যান থাকে ঢাকা ভার্সিটি বি ইউনিট। আমার ব্যাকআপ প্ল্যান ছিল না, আমার প্ল্যান বিও ছিল না, আমার একমাত্র প্ল্যানই ছিল ঢাকা ভার্সিটি বি ইউনিট।
তার মধ্যে সবার বি ইউনিটে প্ল্যান থাকে ল পড়ার, আমার ফার্স্ট থেকে প্ল্যান ছিল আইআরই পড়বো। আমি বিউপি তে যখন চান্স পাই আমি ল বাদ দিয়ে আইআর ফার্স্ট চয়েস দিছিলাম। তো ঢাকা ভার্সিটিতে আইআরই ছিল আমার ফার্স্ট চয়েস, এবং আমি অর্ক ভাইয়ার হচ্ছে প্রথম, ভাইয়ার হয়তো মনে নাই, আমি প্রথম ক্লাসেই জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আইআর পাইতে হইলে সায়েন্সে কত মেরিট লাগে। তো ভাইয়া বলছিল 100-র মধ্যে থাকলে সেফ, 150 পর্যন্ত টানে। তো আমি সেই হিসাবে চিন্তা করছিলাম আচ্ছা ফাইন, তাহলে 150-র মধ্যে থাকলে আমি আইআর পাবো। তো আমি কখনোই সায়েন্সের কোনো প্রিপারেশন আমি এডমিশনে নেই নাই, আমি হচ্ছে পুরোটাই ঢাকা ভার্সিটি খয়েরই প্রিপারেশন নিছি। আর জুনিয়রদের বাংলা ইংলিশটা পারা থাকলে একটু বেটার। বাংলা ইংলিশ আসলে নতুন করে 3 মাসে পেরে ওঠাটা একটু কঠিন। আমি যেহেতু আমার কলেজটা হচ্ছে ইংলিশ ভার্সন, তো আমার একটা ইংলিশ ভার্সনের অ্যাডভান্টেজ ছিল ইংলিশে। তো আমার ইংলিশে বিশেষ একটা ব্যাক পাইতে হয় না, আমি আসলে এডমিশনে ইংলিশ তেমন পড়িই নাই। আমার গত কয়েক বছরে ইংলিশ যা কলেজ থেকে শেখানো হয়েছে ওটা দিয়ে আমার ইংলিশটা পার হয়ে গেছে। আর বাংলা রিটেনটা একটু পারতাম, কারণ হচ্ছে ডিবেট করতাম, তো এদিক দিয়ে একটা অ্যাডভান্টেজ পাইছি। আর জিকে তে আমার মনে হয় প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা যদি কেউ অনেক ভালো করে অ্যানালাইসিস করে সে জিকে তে অনেক ভালো করতে পারবে। 25-এর উপরে পাওয়া যায় যদি প্রিভিয়াস কোয়েশ্চেন আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে। আমি প্রিভিয়াস কোয়েশ্চেন পড়ার পরেও হচ্ছে হলে গিয়ে 2-3টা ভুলে গেছি, যে কারণে আমার জিকে মার্ক একটু কমছে, আমি আর একটু বেটার চাইছিলাম। বাট প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের মনে হয় প্রিভিয়াস কোয়েশ্চেন অনেক ছোট, অনেক কম, বাট আসলে না, পড়লে অনেকটাই। বিসিএস আর ঢাকা ভার্সিটির প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পড়লে অনেকটা আইডিয়া পাওয়া যায় যে ঢাকা ভার্সিটির প্যাটার্নটা কিরকম। ঢাকা ভার্সিটির প্যাটার্নটা একটু ডিফারেন্ট, ওই প্যাটার্নটা ধরার জন্য আমার মনে হয় পুরান কোয়েশ্চেন গুলো অনেক বেশি পড়া উচিত, রিপিটও হয় অনেক বেশি কোয়েশ্চেন। তো ইংলিশ আর বাংলাটা যদি কেউ এইচএসসি থেকে একটু ভালো বেজ নিয়ে আসে তাহলে সে 3টা মাস হচ্ছে জিকে তে মনোনিবেশ করতে পারবে, তো সে তখন অ্যাডভান্টেজ পাবে। আমার কাছে এটাই মনে হয়। সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আই রিকগনাইজ ইউ। তুমি আমাকে ক্লাসে জিজ্ঞাসা করছিলা যে আইআর পাইতে কত মেরিট প্রয়োজন, এন্ড ইউ রিয়েলি মেড আস প্রাউড, আমাকে এবং আকাশকে। শুধু এই আইআর ডিপার্টমেন্টে আসতে চাও এজন্য না, শুধু এছাড়াও যে আমাদের স্টুডেন্ট যে আমাদের দেখে একটা ইন্সপিরেশন নিচ্ছে যে আইআর এ পড়তে চায় বা ডিউতে পড়তে চায়, এটা আমাদের জন্য রিয়েলি ইন্সপিরেশন না। আমি মাঝে মাঝে বলি, পোস্টে লিখি যে দিস আর দ্য মোমেন্টস উই লিভ ফর, অ্যাকচুয়ালি ইট ইজ। থ্যাংক ইউ সাদিয়া। আকাশ, বাকিটা কন্টিনিউ করো একটু। বলবো কি যে আসলে মানে ধরো যে আয়ার অনেকে কিন্তু পড়তে চায় না, মানে আয়ার না পড়তে না চাওয়ার একটা কারণ কি, যে তোমার শিক্ষা ক্যাডার নাই, এটা অনেক বড় কারণ। অনেক টিচাররা বলে, এটা বলে। সো আমার মনে হয়েছে কি, আমি আর অর্ক যখন অন্বেষণে অনেক কাজ করা শুরু করলাম, অনেক স্টুডেন্ট আমাদেরকে চিনলো, বা আমাদের মাধ্যমে কিন্তু অনেকে আয়ারকে আসলে আমাদের কেমন বলছে, ভাইয়া যে আপনাদেরকে দেখেছি বা এই দেখার পরে আয়ার নিয়ে আমরা জেনেছি, এটা নিয়ে আসলে ভালো লাগে। তুমি যখন দেখবা আসলে তোমার মাধ্যমে তোমার ডিপার্টমেন্ট একটু পরিচিত হচ্ছে, বা তোমার মাধ্যমে কেউ জানতে পারছে। আর সত্যি কথা বলতে ট্রুলি আমি আর অর্ক আসলে দুজনে আমরা একসাথে থাকি, মানে আয়ারেও আমরা একসাথে ভর্তি হয়েছি আগে থেকে কথা বলে। সো আমাদেরকে একটা সেকেন্ডে যত মনে হয় না যে আসলে মানে আয়ার ডিপার্টমেন্টটা খারাপ, ঠিক আছে, এটা একটা কথা। সাবজেক্ট তোমরা অবশ্যই অনেক ডিসিশন গুলো ভালো মতো নিবা, তোমরা হচ্ছে অনেক যাচাই বাছাই করে। আমি কিন্তু তোমার অর্ক জানে যে প্রত্যেকটা সাবজেক্ট রিভিউ ধরে ধরে কালেক্ট করে করে বানিয়েছি তোমাদের জন্য। কেন? যাতে তোমরা আসলে ডিসিশন গুলো ভালো মতো নিতে থাকো। একটা কথা আছে না যে আসলে মানে পার্টনার চেঞ্জ করা যায়, হাজবেন্ড ওয়াইফ চেঞ্জ করা যায়, জিনিসটা ওইভাবে বলতেছি না চেঞ্জ করবা, বাট আসলে একটা তুমি যখন একটা যাবা মানে আসলে ইজিলি করা যায় না। তুমি যখন একটা ব্যাচেলর করে ফেলবা বা তুমি একটা ডিগ্রি যখন নিয়ে ফেলবে, এটা খুব বেশি আসলে খুব টাফ, ক্যারিয়ার সুইচ করাটা আসলে টাফ। সো সাবজেক্ট নেওয়ার আগে অবশ্যই যারা চান্স পেয়েছো এমন ভিডিও দেখবা, অবশ্যই অনেক ভালো মতো। কারো কথাই না কোনো এই ভাইয়া বলছে, এই ভাইয়া এই সাবজেক্টে পড়ে, আকাশ ভাইয়া অর্ক ভাইয়া আয়ারে পড়ে, এই জন্য আয়ার নিবো, এই জন্য না। ঠিক আছে, তুমি নিবা হচ্ছে দেখো তোমার কিসে ইন্টারেস্ট, তুমি কোনটা পড়তে পারবা। আমি তো ইকোনমিক্স নিতে পারতাম, ইংলিশ নিতে পারতাম, কেন নেই নাই? তোমার অর্ক ভাইও নিতে পারতো, কেন নেই নাই আমরা? আমাদের আসলে ওই দিকে ইন্টারেস্টটা নাই। আসলে মানে কোন ব্যাংকে থেকে টাকা চুরি হচ্ছে এটা শুনলে আসলে আমাদের ডোপামিন সিক্রেট হয় না। কিন্তু যদি দেখি যে আসলে ভ্লাদিমির পুতিন কেন হচ্ছে ইউক্রেন অ্যাটাক করলো, সেই জন্য হয়। মানে আমি বলতেছি না যে যুদ্ধ হলে আমাদের ডোপামিন সিক্রেট হয়, ব্যাপারটা এমন না। মানে হচ্ছে আসলে কেন, মানে কারণগুলো কি কি, এটার ভেতর ইনহেরেন্ট যে রিজন গুলো আসলে কেন, তার মধ্যে একটা সিকিউরিটি ডিলেমা ছিল যে ইউক্রেন আসলে কি করলো, কেন রাশিয়া অ্যাটাক করলো, কেন আবার ইউএসএ ইউক্রেনকে হেল্প করতেছে, ডোনাল্ড ট্রাম্প কেন হচ্ছে এখন এসে আবার হেল্প করতে চাচ্ছে না। এইসব ব্যাপার তোমার ভালো লাগলে তুমি আয়ার নিবা। তোমার যদি অনেক সাহিত্য ভালো লাগে গবেষণা করতে, বাংলা সাহিত্য ভালো লাগলে বাংলা নিবা। ঠিক আছে, তোমার যদি মনে হয় না আমি হচ্ছে পাল যুগের পুঁথিগুলো একটু গবেষণা করবো, তাহলে তুমি পালিও বুদ্ধিস্ট স্টাডিজ নিতে পারো, সেটাও তুমি নিতে পারো। ঠিক আছে, মানে সাবজেক্ট, এই সাবজেক্ট ভালো এটা খারাপ এটা কোনো ইস্যুই না, এটা কোনো কথাই না। ঠিক আছে, তোমার মাধ্যমে তোমার সাবজেক্ট হচ্ছে পরিচিতি পাবে। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনুস দেখো তার নামে কি এখন ডিউ এর কি ইকোনমিক্স ডিপার্টমেন্টকে তুমি চিনো না?
তিনি যখন পড়ছে তখন ঠিক আছে ভালো ছিল, বাট স্টিল তার মাধ্যমে কি আরো বেশি পরিচিতি পাইছে না বাংলাদেশ থেকে? তিনি একজন নোবেল লরিয়েট একজন। সো তোমার ইয়েটা থাকবে এরকম যে আমি ডিউ আইআর এ পড়বো, বা আমি ডিউ ইকোনমিক্সে পড়বো, ডিউ সোশিওলজিতে পড়বো, ক্রিমিনোলজিতে পড়বো, আমি আমি এটার মাধ্যমে বাংলাদেশ পুলিশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো আমি। সো তোমার টার্গেট থাকবে তুমি যেখানে যাবা তোমার বেস্টটা হইতে হবে, এন্ড তোমার ক্যাপাবিলিটি বুঝতে হবে যে তুমি এইটা পারো, তুমি এখানে এইভাবে ভালো করতে পারবা। ঠিক আছে, ওকে, অনেক অনেক বেশি কথা বলে ফেললাম। আচ্ছা, আমাদের হচ্ছে মালিয়া, তুমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছো, তুমি কথা বলেছো? না ভাইয়া, আমি কথা ঠিক আছে, তুমি হচ্ছে আগে তোমার একটু অ্যাডমিশন জার্নি, আচ্ছা তোমার একটু ফিলিংসটাকে বলো যে আসলে তোমার কেমন লাগতেছে রেজাল্টটা পাওয়ার পরে। দেখো মানে ফিলিংসটা তো আসলে ভাইয়া বলার মতন না। মানে খুব ফার্স্ট অফ অল খুবই আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা সবাই তো জানতাম যে 9-10 তারিখের মধ্যেই রেজাল্ট দেওয়ার কথা। তো তখন হুট করে ইফতার করার পরে রুমে এসে দেখি আমার এমনি ব্যাচমেটরা পোস্ট করতেছে যে আলহামদুলিল্লাহ ঢাবিয়ান এটা সেটা, আমাকে কি রেজাল্ট দিয়ে দিছে, মানে এটা মানে ফার্স্ট ইয়েটাই এটা ছিল। আর তারপর তো আলহামদুলিল্লাহ চেক করলাম, এরপরে দেখলাম 79তম হয়েছি। তো মানে সব মিলায় ফিলিংসটা মানে অসাধারণ আর খুবই আনএক্সপেক্টেড। মানে ফার্স্ট ওয়ার্ডটাই যেটা আসে যে আনএক্সপেক্টেড। আর এটাই আর কি, মানে মার্কস তো আলহামদুলিল্লাহ যেটা আমি প্রেডিক্ট করেছিলাম সেটা। এটা আমি তারপরে পরীক্ষা দিয়ে আকাশ ভাইয়াকে মেসেজ করে জানিয়েছিলাম যে ভাইয়া আমার এরকম হয়েছে 49.5 সামথিং আসার কথা। এমসিকিউ এক্স্যাক্টলি এটাই আসছে। রিটেনটা আর একটু এক্সপেক্ট করছিলাম, রিটেন একটু মনে হয় যে এক্সপেকটেশন থেকে হালকা একটু কম আসছে। এটা আর কি আরো 2-3 মার্কস হয়তো মানে আসার কথা ছিল, আসে নাই সামথিং এরকম লাগছে। বাট এমসিকিউ একদম যেটা হিসাব করছিলাম হলে বসে ওই একদম ওইটাই হয়েছে, একদম কোনো 0.25ও মানে এইদিকে ওইদিক যায় নাই। যাক, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। হ্যাঁ, আমার মনে আছে তুমি মাঝে মাঝে নক দিতা। তুমি কিন্তু আমাদের গ্রুপে কি তুমি ছিল না যে অনেক পোস্ট করতা? তুমি হচ্ছে যে অ্যানোনিমাস গুলো করতা, পোস্ট অনেক করতাম যে টপ 50-এর মধ্যে মেরিট পজিশন থাকতে হলে কিরকম মার্কস থাকা লাগে। কারণ এই 1 মাসের বেশি টাইম ধরে, কারণ আমি তো আসলে আমার বিউপিতেও হয়েছিল, FASS আর FSSS দুইটাতেই। তো তারপরে যেহেতু ঢাকার মধ্যে হয়ে গিয়েছে, এরপরে আমার আর কোথাও পরীক্ষা দেওয়া হয়নি। সো এই এক ঢাবির পরীক্ষার মানে ভর্তির মানে ফলাফলের জন্য ওয়েট করতে 1.5 মাস খালি ওভার থিঙ্কিং যে হ্যাঁ আমি তো এটা লিখছি ওটা লিখছি, এখানে মার্কস দিবে কি না দিবে না, মানে এই মার্কস রেঞ্জ কেমন থাকবে না থাকবে এগুলা খালি একটু পরপর চিন্তা করতাম। আর তখন আর কি খালি যাই একটু অন্বেষণে পোস্ট দিয়ে আসি যে এরকম রেঞ্জের মধ্যে থাকলে কেমন মানে ইয়ে সাবজেক্ট পাইতে পারি বা কেমন পজিশন আসতে পারে মার্কস এরকম থাকলে, এটাই আর কি। ভালোই পোস্ট এক্সপেরিয়েন্স একটু শেয়ার করি আমি। তো অনেকে হচ্ছে পোস্ট দিতে এরকম যে ভাইয়া আমি তো কোনো 50.5 পাবো এমসিকিউতে, আমি কি চান্স পাবো? তো অনেকে ধরো মার্কস দিচ্ছে আরো কম, ওরা তখন মন খারাপ করতো, ওরা কমেন্ট উল্টা পাল্টা বলতো, এদের সেটা বলতো। আমাকে অনেকে মেনশন দিয়ে পোস্ট করতো, ভাই এদেরটা আপনি ইয়ে করবেন না, মানে আপনি হচ্ছে এদের পোস্ট গুলাকে আপনি অ্যাপ্রুভ করবেন না। কিন্তু আমি ধরে ধরে ম্যাক্সিমামই করতাম। ঠিক আছে, মানে প্রায় সবই করতাম আসলে। শুরুতে প্রায় 1 মাস 1.5 মাস করছি, লাস্টের দিকে করি না, আর কারণ লাস্টে আসলে অনেক বেশি হয়ে যাচ্ছিল। আমি সবগুলো করতাম কেন, আসলে মনে হইতো যে আসলে একটা মানুষের যদি স্ট্রেসটা একটু কমাইতে পারি, এটা তো একটা ভালো জিনিস। যে আসলে বুঝি তো আমরা এই সিচুয়েশনটা আমরা সবাই পার করে এসেছি না, তো আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে তুমি একটা স্ট্রেসের মধ্যে আছো বা একটা চিন্তা ভাবনার মধ্যে আছো। তো সেই কারণে কিন্তু আমি এগুলো অ্যাপ্রুভ করতাম। অনেকে বলতো যে ভাই এগুলো অ্যাপ্রুভ করার দরকার নাই, এরা হচ্ছে ঢং করতেছে, মজা নিচ্ছে। তাও স্টিল দেখতাম আসলে একজনের একটু, আমি আসলে এই জায়গা থেকে টিচার জায়গা থেকে বোঝা যায় যে আসলে কতটা স্ট্রেসের মধ্যে আছো তোমরা। বাট যারা তোমার চেয়ে একটু কম পেয়েছে তারা কি ভাবে, না ও তো ঢং করতেছে, ও তো মজা নিচ্ছে, ন্যাকামি করতেছে, এইসব কমেন্ট টমেন্ট করতো। আচ্ছা মালিয়া, তুমি কি আছো? ওকে, তুমি এখন একটু তোমার অ্যাডমিশন জার্নিটা একটু বলো আসলে। এইচএসসি লাইফ থেকে, বা ধরো এইচএসসি পরীক্ষা এমন এইচএসসি পরীক্ষা শেষ হয় নাই, এইচএসসি পরীক্ষা শুরু হয় নাই, তখন থেকে একটু স্টোরিটা তোমার শোনো আসলে কিভাবে তুমি এগিয়েছো। আমার হচ্ছে ভাই প্রথমত আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম। তো আমার একদম অনেক শুরু থেকে যদি বলতে যাই, আমার সায়েন্সে পড়ার মেইন এটা ছিল মেডিকেল এক্সপিরিয়েন্স ছিল আমি ফার্স্ট ইয়ারে আর কি। তো তারপরে ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠলাম তখন দেখলাম আমার বায়োলজি ছাড়া আমার কিছুই মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটাতেও আমার মানে আমি যেরকম ভাবছিলাম যে আমি এরকম ভালো করতে পারি, মানে একটু সাফার করছে, ভালোই সাফার করছে। আর তারপর ওই এট দ্য সেম টাইম আমার তখন মনে হলো যে লাইক মেডিকেলের ক্যারিয়ারটাও কেন জানি মনে হচ্ছে আমার সাথে স্যুট করবে না।
এন্ড আমার ফ্যামিলিতে অনেকেই ডাক্তার আছেন, আমার বাবা সহ অনেকেই ডাক্তার আছেন। তো সবাইকে দেখে আগে যে একটা ফ্যাসিনেশন কাজ করতো, যে লাইক সাদা অ্যাপ্রন, যেটা আর কি অনেক একটা মোটিভেশনাল টার্ম, যে সাদা অ্যাপ্রনের স্বপ্ন এটা সেটা। তো ওই ফ্যাসিনেশনটা থেকে মনে হলো যে রিয়েলিটি চেকটাই আরো বেশি খাইছি আর কি বলতে গেলে মেডিকেলের ইয়েতে। তারপরে আস্তে আস্তে সেকেন্ড ইয়ারের থেকে এইচএসসি পর্যন্ত টাইমটাই মেডিকেলের ফ্যাসিনেশনটা ভালোই কমে গেছিল আর কি। তো তখন মনে হলো যে এখন তো একটা ডিসিশন নিতে হবে। তো ফার্স্টে মনে হয়েছিল যে মেডিকেল অ্যাসপিরেন্ট মেডিকেল এর সাথে প্রিপারেশনের সাথে বি ইউনিটের একটা হচ্ছে ব্যাকআপ রাখবো। কিন্তু পরে মনে হইলো পরে দুইটার জায়গায় একটাতেও যদি না হয় এটা তো আরো ঝামেলা। তো তারপরে শেষমেশ হচ্ছে লাইক একটাই মাত্র ইয়ে দিচ্ছি যে না বি ইউনিটেরই নিবো। এন্ড একটু ইয়ে ছিল যে না ইনশাল্লাহ পারবো, কারণ আমার আরেকটা সবাই বললো, সাদিয়া জাহিন সবাই যেটা বললো, আমারও আর কি বাংলা ইংলিশের প্রতি ফ্যাসিনেশনটা ওরকমই ছিল আর কি। মেডিকেলের সাথে সাথে আমার বাংলা ইংলিশ 9-10 থেকেই দেখা যেত যে আমার সায়েন্সের সাবজেক্টের থেকে বাংলা ইংলিশের মার্কস অনেক ভালো আসে সবসময়। তো ওই দিক থেকে মনে হলো আমার তো বাংলা ইংলিশ আছে, আর জিকের দিকের থেকেও এগুলি খোঁজ খবর রাখা হয়, তো মনে হয় ভালোই এই মনে হয় করতে করতেই আর কি পরে বি ইউনিটেরই একটাই নিশ্চয়ই যে না থাক, আর অন্য তাকানো লাগবে না, এটাই থাকুক, আর এক নৌকাতেই যাই আর কি। আর এমনিতে অনেক সিনিয়ররাও বলতেছিল যে এত 2-3টা প্রিপারেশন নেওয়ার দরকার নাই, একটাতেই থাকো, দেখো কি হয়। আর তারপরে বিউপিতেও আর কি আলহামদুলিল্লাহ FSSS এ আর কি 55th হয়েছিলাম, আবার FASS এও 129তম হয়েছিলাম। তো সব মিলে মনে হইতেছিল আচ্ছা থাক, একদিকেই আসি, ভালোই যাইতেছে, খারাপ যাচ্ছে না। তো তারপরে আর কি মনে হলো যে না, যেটা আছে সেটাতেই থাকি আর কি। আর ততদিনে তো মেডিকেল সব হয়েই গেছে, আর তো কোথাও চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা লেসন পাইলাম, ঠিক আছে? লেসনটা হচ্ছে কি, জীবনে দুই নৌকায় পা দেওয়া যাবে না, ঠিক আছে? সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। বাকিটা সময় কোন জায়গায় দুই নৌকায় পা দিতে গেলে কিন্তু মাঝে হচ্ছে পড়ে যাবে। আমি একটা ছোট স্টোরি শেয়ার করি। আমি হচ্ছে ক্লাস 5-এ তখন আমার স্কুল থেকে এক জায়গায় পিকনিকে নিয়ে গিয়েছে। তো সেখানে গেলাম আমি, তো বোট থাকে না ছোট ছোট, তখন তো আমি বুঝি নাই, ছোট একদম। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ড ছিল একটা বোটে। তো আমি কি করলাম, ছোট একটা হচ্ছে লেক টাইপ, সেখানে ঘুরতেছি আমি হচ্ছে এখান থেকে এটা যেতে নিয়েছিলাম, পরে আমি কিন্তু পড়ে গেছিলাম। তো সেখান থেকে আমি শিখতে পারছি না আসলে দুই নৌকায় কখনোই পা দেওয়া যাবে না, ঠিক আছে? সো এটা তোমরা একটা লেসন নিবা। ওকে, এরপর হচ্ছে মালিয়া, তুমি হচ্ছে তোমাকে বেশি করে রাখবো না, আরো দুজন আমাদের ওয়েট করে আছে, শেষ করবো আমরা তাড়াতাড়ি। একটু বলবা আজকে যে অ্যাডমিশন টাইমে তোমার কি মনে হয়েছে বাংলাদেশের স্টুডেন্টরা মোটার আগে কোন ধরনের ভুল করে থাকে, এন্ড তারা হচ্ছে প্ল্যাটফর্ম চুজ করার ক্ষেত্রে আমরা তো আসলে দেখি যে অনেক প্ল্যাটফর্মে আসলে প্রিপারেশন নেওয়ায়, অনেকে ধরো যে ঢাবির আবেগ বিক্রি করে, অনেকে মেডিকেলের আবেগ বিক্রি করে। ধরো তুমি এমন যে আমি হচ্ছে ভাইয়া দেখো তুমি লাল বাসে উঠবা, লাল বাসে উঠলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, তুমি লাল বাসে উঠলে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট একটা স্যালুট দিয়ে যাবে, বা তুমি ঢাবিতে আসলে তোমার জীবনের সব সমস্যার সমাধান, এই ধরনের অনেকে আছে এগুলা করাই। বা তোমার কি মনে হয় আসলে মোটিভেশনটা কই থেকে আসা উচিত, বা হচ্ছে যে প্ল্যাটফর্ম চুজ করার ক্ষেত্রে কাদেরকে চুজ করা উচিত, এই নিয়ে একটু তোমার ছোট ভাই বোনদেরকে একটু গাইডলাইন দিবা। আমার মনে হয় যে এরকম অতি নাটকীয় টার্ম গুলা ইউজ না করে, যারা একদম ইনফরমেটিভ থাকে বা হচ্ছে একদম জিস্ট পয়েন্ট টু পয়েন্ট সাজেশন দেয়, যে যেরকম হচ্ছে অন্বেষণ থেকে একদম প্রতিদিন যে এই রুটিন দেওয়া, তারপরে টপিক সাজেস্ট করা, এরকম ইনফরমেটিভ যে সাজেশন যারা হচ্ছে প্রোভাইড করবেন, তাদেরকে ফলো করাটা আমার মনে হয় বেশি যুক্তিযুক্ত, রেদার দেন যারা হচ্ছে এরকম লাল বাস। এটা তো একটা ফ্যাসিনেশনের ব্যাপার আছে, কিন্তু ফ্যাসিনেশনটাকেই যদি মেইন একটা ইয়ে করে ফেলে, তাইলে আসলে তো ইনফরমেশন বা ফ্যাকচুয়াল জিনিসটা তো তাহলে তখন থাকে না। তো আমার মনে হয় না, এটা ফ্যাসিনেশনের থেকেও প্রাধান্য রাখা উচিত যে কারা বেশি ফ্যাক্ট দিয়ে হেল্প করতেছে বা ইনফরমেশন দিয়ে কারা হেল্প করতেছে, এটা যাচাই করা উচিত। আর গাইডলাইন্স তো অবশ্যই লাগবেই, এটা তো আকাশ ভাইয়ার ভিডিও দেখে তো আমি প্রায় আমি ভিডিও দেখতাম। তারপরে তো হচ্ছে যে গ্রুপের কোয়েশ্চেন অ্যান্সারের পোস্ট তো ছিলই, এটা তো এটাই হেল্পফুল কারা, এটা ফ্যাসিনেশনের থেকে হেল্পফুল যারা বেশি সিনিয়রসরা, এটাই আসলে উচিত ফলো করা। ওকে, ঠিক আছে। তোমাকে আমি 3টা জিনিস বলতে বলবো, তুমি কোন 3টা ভুল না করলে তুমি হচ্ছে ঢাবিক হতে তোমার মনে হচ্ছে। তুমি দেখো সবাই তো এক্সপেকটেশন কি থাকে, আমি ফার্স্ট হবো, তাই না? আমার একদম কাঙ্ক্ষিত যেটা সবচেয়ে বড় জায়গাটা। তো ঠিক আছে, তুমি কোন 3টা ভুল না করলে তোমার আরেকটু বেটার হওয়ার সুযোগ ছিল?
আমার মনে হয় আমার আসলে যেহেতু আগে থেকেই একদম প্রথম থেকেই আমি বিউনিট অ্যাসপিরেন্ট ছিলাম, তো মোটামুটি আমার মনে হয় যে বাংলা ইংলিশ দিকে সবই পড়া হয়েছিল আমার, অত একটা বাকি থাকে নাই আমার পড়ার মধ্যে। কিন্তু যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে পরীক্ষার হলে, মানে লাইফ টাইমে আমি হচ্ছে রিস্কটা না নিয়ে, মানে 52টা দাগিয়েছিলাম, তার মধ্যে 50টা হয়েছে। তো অনেকগুলো আমার মনে হয়েছে যে নেগেটিভ মার্কিং এর ভয় আমি স্কিপ করে আসছি, যেটা পরে দেখা গেছে যে হয়েছে। তো আমার মনে হয় যে একটু মানে ওই সময় যদি আমি ওই 3-4টা দাগায় আসতাম তাহলে হয়তো আমার 50-এর মধ্যে মেরিট চলে আসতো। তো এটা একটা আমার মানে পার্সোনাল ভুল ছিল, এটা মানে পড়াশোনার ক্ষেত্রে ভুল না। তো এটা একটা ভুল ছিল। আরেকটা ভুল ছিল যে বাংলাটা আমি মানে ফুল সিলেবাস পড়ে গেছিলাম, কিন্তু আমি বাংলাতে ফুল সিলেবাসের লাস্টের দিকে পড়ছি। মানে আমার কাছে ওই ফার্স্টে শর্ট সিলেবাসকেই আমি প্রায়োরিটাইজ করতে, এটা যেহেতু আমার কাছে টাইম ছিল আমি পারতাম চাইলে একদম মানে আগে থেকেই ফুল সিলেবাস কভার করতে, সেটা আমি করি নেই। তো এটা মনে হয়েছে যে আগে থেকে আরেকটু ভালো করে বাংলা পড়লে আমার আর কি সেটা হইতো। আর যেহেতু আমার ইংলিশের আগে থেকেই মানে ভালোই পারতাম, তো ইংলিশে অত একটা টাইম দেই নাই, যদিও ইংলিশের নাম্বারও অত একটা খারাপ আসেনি, বাংলাটাতেই আসছে আর কি। তো মোটামুটি এইগুলাই আর কি। এত একটা আমার বাংলা রিটেনটার জন্য আমার খুবই আফসোস লাগতেছে। আর এমসিকিউ এর ক্ষেত্রে ওই মানে আর 2-3টা অ্যাটেম্প করে আসলে ওগুলি ঠিকই হইতো আর কি, রিস্কের ভয় আর দাগাই নেই। এটা একটু ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কি তোমাকে যে প্রশ্নটা করলাম আমি একটা কারণে করলাম, ঠিক আছে? এই যে তোমার যে আফসোস লাগতেছে এই জিনিসটা শোনার জন্য, তুমি তো অনেক মানে এক্সিলেন্ট ওয়ান্ডারফুল একটা রেজাল্ট করেছো। তুমি ঢাবিক হতে 79তম হয়েছো, মানে এর থেকে আসলে আর কি ভালো করবা, তাই না? এটা অনেক ভালো রেজাল্ট, ঠিক আছে? তো এই তিনটা কেন বললাম, তিনটা জিনিস দেখো, তোমার মধ্যে কিন্তু আফসোসটা রয়ে গেছে, এটা কিন্তু থাকা যাবে না। তোমার এখন সামনে যেতে হবে। তোমার যে সিচুয়েশনটা আসুক না কেন, তোমার হচ্ছে কি সামনে এগিয়ে যেতে হবে। আর তোমার তিনটা ভুল থেকে এই জিনিসটা আমরা নিলাম যাতে তোমার মনে হয় ছোট ভাই বোনরা, দেখো আমরা সবসময় কি চাই, আমাদের আব্বু আম্মুরা কি চাই যে আমার তার ছেলেমেয়েরা কি সবসময় আরো ভালো করুক না, বা একজন বড় ভাই কি চাই তার ছোট ভাই আরো ভালো করুক। সেই ক্ষেত্রে আমরা একটু জেনে নিলাম যে আসলে তোমার আরো কি করলে আরো বেটার হওয়া যায়, বা তোমার ছোট ভাই বোনেরা বা তোমাকে যারা ফলো করবে সামনে তারা কিভাবে আরো ভালো করতে পারে। ঠিক আছে মালিয়া, তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, ইনশাল্লাহ শুভকামনা থাকবে। এন্ড ডিপার্টমেন্টে দেখা হবে, এটাই। ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আমাদেরকে একটু টাইম দেওয়ার জন্য, আর তোমার ছোট ভাই বোনদেরকে একটু টাইম দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। তুমি হচ্ছে এখন তোমার কাজ না থাকলে তুমি লিভ নিতে পারো, তোমার মন চাইলে তুমি থাকতে পারো, ঠিক আছে? অর্ক এখন হচ্ছে গৌরবকে দিয়ে কন্টিনিউ। ওকে, গৌরবকে দিয়ে কন্টিনিউ করা হবে। গৌরব, তুমি ফার্স্ট অফ অল তোমার সাথে আমার আগে ডিরেক্ট মনে হয় না কথা হয়েছে, তাই না গৌরব? জি, কথা হয় নাই, হয়তো ইউটিউবে ভিডিও দেখছো অথবা আকাশকে চিনো। আচ্ছা, আজকের দিনটা তোমার জন্য অনেক ভালো দিন। আজকে ফার্স্ট অফ অল মালিয়াতকে যেটা বলা হলো যে আফসোস রাখবা না, ঠিক আছে? হোয়াট এভার হ্যাপেন্ড, ইট ওয়াজ বেস্ট ফর ইউ, এবং এটাই হয়েছে। এবং ইনশাল্লাহ ক্যাম্পাসে তোমাদের সাথে সকলের সাথে দেখা হবে যাদের সাথে আজকে কথা হলো। গৌরব, তুমি জানাবা যে ফার্স্ট অফ অল একদম কমন কোয়েশ্চেন, যে তোমার এই মুহূর্তে কেমন লাগতেছে? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা করতেছি কারণ অনেক এইচএসসি 25-26 ব্যাচ তারা দেখবে, তাদের আসলে জানা উচিত যে এই দিনটা কেমন, এই দিনটা আসলে কেমন লাগে। জি, আমার অনুভূতি অনেক মানে খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে প্রথম কথা আমি একদম শুরুতে দিয়েছিলাম ডিওয়াইবিএ তে, এবং ওইখানে আমার হয় নাই। তার আগে আমি বিউপি তে দিয়েছিলাম, ওইখানেও আমার আসে নাই। মেডিকেলে দিয়েছিলাম, সেখানেও আসে নাই। তো মানে আমি এর আগে যতগুলা দিয়েছিলাম, জাহাঙ্গীরনগর আইবিএ তে দিয়েছিলাম, ওইটাতেও আমার 95th আসছে। সো আলটিমেটলি আমি এর আগে যতগুলা দিয়েছিলাম সবগুলাতেই আমার ফেলিয়ার ছিল। সো এটা আমার ফার্স্ট সাকসেস। তো এই কারণে এটার অনুভূতিটা আরেকটু বেশি দারুণ আমার কাছে, এবং একটু অন্যরকম অবশ্যই। আচ্ছা, তোমার টার্গেট অ্যাকচুয়ালি বি ইউনিট শুরু থেকে ছিল না, তাই না? টার্গেট ছিল না বলতে আমার আইবিএ ছিল, কিন্তু আমি একই সাথে বি ইউনিট মানে দুইটা একসাথে আমি চালাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি আইবিএ তে যেহেতু তোমার ইংলিশটা অনেকটা কভার হয়েই থাকছে। আচ্ছা, বি ইউনিটের ক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে, তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করছিলা, মানে যেটা তুমি তোমার ছোট ভাই বোনদের সাথে শেয়ার করতে পারো? আমি বি ইউনিটের ক্ষেত্রে চ্যালেঞ্জটা ফেস করছি হচ্ছে মেমোরাইজিং পার্টে। কারণ আমার গ্রামার, ব্যাকরণ এই পার্টগুলো আগে থেকে ভালো ছিল, কিন্তু মেমোরাইজিং বা মুখস্থ নির্ভর যে পার্টগুলা, যেমন বিরোচন অংশ বাংলার ক্ষেত্রে বাগধারা, শব্দার্থ অথবা এক কথায় প্রকাশ, এগুলা। আর ইংরেজির ক্ষেত্রে ফ্রেজ এন্ড ইডিয়মস, এছাড়া আরো কিছু জিনিস আছে যেমন প্রবাদ প্রবচন বা প্রভার্ব যেগুলা। তো ওই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এগুলা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই মোস্টলি কমন আসে। এগুলা নিয়ে এত প্যানিক হওয়ার দরকার নাই, কারণ এগুলা মোস্টলি দেখা যায় যে অভিযাত্রীর লাস্টে যেটা থাকে, অথবা বিভিন্ন বইয়ের লাস্টে। তবে প্রিভিয়াস ইয়ার বলতে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা
মিসকনসেপশন আছে যে প্রিভিয়াস ইয়ার মানে জাস্ট ডিউ প্রিভিয়াস, কিন্তু এখানে আসলে ডিউ প্রিভিয়াস না, এটা বিসিএস, বিজেএস মানে যত এক্সাম আছে, ব্যাংক এক্সাম, তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা সলভ করতে হবে এবং আমাদের ধরে ধরে পড়তে গেলে অনেক টাইম লাগবে। আমরা জাস্ট প্রিভিয়াস গুলা থেকেই মোস্টলি রিপিট আসে, প্রিভিয়াস বলতে বিভিন্ন এক্সাম এর প্রিভিয়াস থেকে। আমি এটাই এক্স্যাক্টলি, আমরা কিন্তু এই জন্য বারবার বলতাম এক্স্যাক্টলি যে পরীক্ষার কোয়েশ্চেন যখন সলভ করতে বলতাম বারবার বলতাম ভিডিওতে যে বিসিএস বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম গুলো এগুলো সলভ করা উচিত। আরেকটা কোয়েশ্চেন যেটা হলো, অনেকেই আইবি এর সাথে বি ইউনিট প্রিপারেশনটা নেয়, এই কোঅর্ডিনেশনটা আসলে কেমন হওয়া উচিত বা এখানে কি কি চ্যালেঞ্জ আছে, এটা সম্পর্কে যদি কিছু বলবা। আমি বলবো যে এটা যদি কেউ ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ইএম বা ইভি মানে ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে, সে নিতে পারে অবশ্যই। কিন্তু আমি বাংলা ভার্সন থেকে, নটরডেম কলেজ থেকে, তো আমার কাছে এটা খুব একটা মানে অর্দিত মনে হয়নি, বিকজ হচ্ছে আইবিএ তে মোস্টলি ভোকেব অথবা ইংলিশ যে কম্প্রিহেনশন স্কিল ওইটা ফলো করে। এখন আমাদের যারা বাংলা ভার্সন থেকে আসে তাদের কম্প্রিহেনশন স্কিল এত ভালো থাকে না, গ্রামাটিক্যাল স্কিল খুবই ভালো থাকে কিন্তু কম্প্রিহেনশন এত ভালো থাকে না। প্লাস ওইখানে যে ম্যাথ গুলা, এটা হচ্ছে কোয়ালিটেটিভ ম্যাথ বা অ্যাপটিটিউড ম্যাথ, তো ওইটাও আমাদের সহজে অ্যাডাপ্ট করা পসিবল হয় না। তো এই কারণে আমি বলবো যে যদি কেউ এগুলা পারে অথবা যার অ্যাপটিটিউড ভালো সে এটা করতে পারে, কিন্তু আমি এটা করে মানে আফসোসও করি যে আমার নেওয়া উচিত হয়নি। আমার শুধু বিয়ের উপর যদি আমি ফোকাস করতাম হয়তো, মানে আমার রিটেনে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, আমার এমসিকিউ মোটামুটি ছিল না, বাট তারপর আমি বলবো যদি কেউ পারে অবশ্যই ক্যাপেবল হয় দুইটা নিতে পারে। এবং আইবিএ নিলে কিন্তু ইংলিশটা অনেক ফোকাস হয়ে যায়, প্লাস আইবিএ এর পাশাপাশি মানে বিউপিও তো সেকেন্ড অপশন থাকে, এবং বিউপিতে তো আমরা জিকে পড়ি, সো ওই জিকেটা অনেকটা কভার হয়ে যায়। এবং সাম্প্রতিক যেটা বিউপিতে মোস্টলি ফোকাস করা হয় সাম্প্রতিকে, তো আমি সাম্প্রতিক ক্যাপসুল গুলা 4টা একদম পুরোপুরি ভাবে পড়ে ফেলছিলাম এবং ট্রাই করতাম। তো প্রত্যেক দিনই যে পেপারটা, ওই পেপারটা আমি পড়ে ফেলার ট্রাই করতাম, বিশেষ করে আন্তর্জাতিক যে পার্টটা, যে আন্তর্জাতিক অংশটা। তো এরকম মানে অবশ্যই এটা প্রেফারেবল, কিন্তু যদি কারো না খুব প্যাশন থাকে আইবি এর প্রতি, যেমন আমার অনেক প্যাশন ছিল না, কিন্তু এটা একটা প্রেস্টিজিয়াস, আমি খুব একটা এটা প্রেফার করব না। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার খুব প্যাশন না থাকলে আসলে এনডিসির পোলাপানদের রিসেন্টলি একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে আইবিএ ক্র্যাক করার, তাই না? এটা ইনস্টিটিউশনাল কিছু ব্যাপার আছে, যে কিছু ইনস্টিটিউশনাল ট্রেন্ড আছে। আচ্ছা গৌরব, তুমি কি শুনতে পাচ্ছ? তোমার মেবি নেটে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা এনিওয়ে, থ্যাঙ্কস গৌরব, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য এবং তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। এবার আমরা চলে যাচ্ছি জাদিদের কাছে। ওর সেশনটা পুরোটা আকাশ হোস্ট করবে, কারণ আকাশ জাদিদের ডিরেক্ট টিচার, জাদিদকে একদম মেন্টরশিপ করাইছে, সো এটা একদম আকাশের উপর ছেড়ে দিচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে জাতিদের ব্যাপারটা বলার আগে আমি একটু স্টোরি বলি। তো তখন হচ্ছে পুরো অ্যাডমিশনের পিক টাইম। তো আমি হচ্ছে তখন হচ্ছে আমার ব্যাচ চলতেছে 3টা অন্বেষণে, তো সেগুলো নিয়ে অনেক বিজি আমি। তারপর হচ্ছে আমি উদ্ভাসীয় ক্লাস নিতে যাচ্ছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, জাজিদ কি আছে? হ্যাঁ। সো আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি। সো আমি নিজে টাইম বের করতে পারতেছি না। তো হুট করে হচ্ছে জাজিদের কলেজের এক সিনিয়র আমার ক্লাসমেট তারেক হচ্ছে আমাকে হুট করে কল দিল যে এরকম উত্তরা গিয়ে একজনকে পড়াইতে হবে। তখন তো আমি শুরুতে না করলাম শুনে যে না, উত্তরা গিয়ে আমি কিভাবে পড়াবো ওকে, বা হচ্ছে উত্তরা গিয়ে কি সম্ভব নাকি, আমার তো টাইমই নাই। তো এরপর জাজিদ আমাকে কল দিল, তো আমাকে এমন ভাবে বললো যে ভাই আপনি আসেন, মানে আমি আর কিছু শুনতে চাই না ভাই, আপনি আসেন, মানে আপনি আসবেন আমাকে পড়াইতে, আমি এটাই জানি শুধু। তো আমাকে বললো অনেক কিছু, যে ওর কিছু কাহিনী, তো বাকিগুলো ওর কাছে আমরা শুনবো। বাট ও আমাকে এমন ভাবে বললো, মানে একটা কথা আছে না যে, মানে আমার তো সমস্যা একটাই, আমি না করতে পারি না, মানে আমার ব্যাপারটা একটু এরকম, কেউ একটু এভাবে বললে আসলে না করা যায় না। তো জাজিদ হচ্ছে আমাকে বলার পরে আমি ওকে পড়ানো শুরু করলাম। তারপর হচ্ছে অন্বেষণেরও যে কোর্স গুলো ছিল বা ওইখান থেকে ম্যাটেরিয়ালস গুলো, সেগুলোকে দেওয়া শুরু করলাম। তো বাকিটা ওর স্টোরিটা আসলে কিভাবে বি ইউনিটের যাত্রা শুরু, জাজিদ সম্পূর্ণটা ও নিজেই বলবে আমাদেরকে। সম্পূর্ণ স্টোরিটা শুনবো এখন আমরা আগে শুরুতে। আচ্ছা, তো বি ইউনিটের যাত্রা শুরু বলতে গেলে হচ্ছে আহ, মোট কথা আমি বি ইউনিটের প্রিপারেশন নিয়েছি হচ্ছে 19 দিন। অনেকের হচ্ছে ব্যাকআপ প্ল্যান থেকে বি ইউনিট, তো আমার এরকম কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না। তো বি ইউনিটের ফর্ম তোলার একটা কাহিনী আছে এখানে, ইন্টারেস্টিং একটা কাহিনী, তো এটা আমি এখন এখানে বলবো না। আচ্ছা, তো এনিওয়েজ বলতে গেলে আমার হচ্ছে আইবিএতে আমি যখন এক্সাম দিয়ে বেরোইছি, তো আমার একটা ডাউট ছিল যে হচ্ছে হয়তো আইবিএটা হবে কি হবে না। এক্সামটা আসলে আমি মন মতো দিতে পারি। ইউজুয়ালি আমি হচ্ছে মেলটোস এর মক গুলাতে, আইবিতে ইউজুয়ালি হচ্ছে যারা মেলটোস এর মকে 1 থেকে 100 মাঝে থাকে তাদের ইউজুয়ালি হয়ে যায়, খুব একটা
ইস্যুস না হইতো। তো আমি মেন্টরস এর মক গুলোতে ভালোই করতাম আলহামদুলিল্লাহ। বাট কোনো একটা কারণে এক্সাম হলের দিন হচ্ছে আমার এক্সামটা ভালো হয় নাই আসলে। হয় এটা আইবিএতে মানে নর্মাল একটা জিনিস যে ডিজায়ার্ড এক্সাম হয় না, অনেকেরই হয় না। হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের টার্নটাই এখানে, এটা হচ্ছে এসএসসি এইচএসসির মতো এতটা প্রেডিক্টেবল না, এটা অনেক আনপ্রেডিক্টেবল। যার কারণে হচ্ছে আমার আসলে হয় না আইবিএতে, টু বি অনেস্ট। এরপরে হচ্ছে আমি বাই দ্য ওয়ে আইবিএর এক্সামের আগে আমি হচ্ছে কলেজের রিউনিয়নে যাই। সিলেক্টেড কলেজের রিউনিয়ন ছিল, তো রিউনিয়ন মিস করা যাবে না এট এনি কস্ট। তো রিউনিয়নে যাই পরীক্ষার 9 দিন আগে। তো ওইখানে গিয়ে তারেক ভাইয়ের সাথে দেখা, তারেক ভাইকে বললাম যে ভাই ইন কেস যদি আইবিএ ছুটে যায় তখন কি করতে পারি। তো তারেক ভাই হচ্ছে আমাকে আকাশ ভাইয়ের নাম্বার দিল। তো পরীক্ষা যখন আমি দিয়ে আসছি, মানে পরীক্ষা দেওয়া শেষ, এরপরে আমি আমার গাড়িতে উঠছি, গাড়িতে উঠে আমি আকাশ ভাইকে ফার্স্ট কল দিচ্ছি যে ভাই আপনাকে পড়াতেই হবে যেভাবেই হোক। মানে একটা একটা জিনিস কি, যারা এক্সক্যাডেট তাদের ভিতরে একটা ব্রাদারহুড, একটা বন্ডিং আছে, যে একটা অধিকারের জায়গাটা থাকে। তো ওই অধিকারের জায়গা থেকেই আমি আকাশ ভাইকে ইনসিস্ট করছি, পরে ভাই আসছেন, গাইডলাইন দিচ্ছেন। তো এরপরে জানি আমার পজিশনটা হচ্ছে অত সোশ্যালি রিপ্রেজেন্টেবল না হলে আমি আমি স্যাটিসফাইড, কারণ আমার প্রিপারেশন মোটের উপরে হচ্ছে আমি জাস্ট 19 দিন ছিলাম। এর মাঝখানে একটু অসুস্থ ছিলাম 2 দিন, তো ওইভাবে ফুললি 2 দিন দিতে পারিনি। তো এইটাই আমার প্রিপারেশন ছিল। আর ইংলিশে আমি অনেক ভালো ছিলাম, বাই দ্য ওয়ে ইংলিশে যথেষ্ট ভালো ছিলাম। ইভেন আমার আইবিএতে আমার হয় নাই, বাট আইবিএতে আবার সবার মার্কস দিচ্ছি, ইংলিশে মার্কস আলহামদুলিল্লাহ ভালো ছিল, অন্য অনেকের থেকে ভালো ছিল। এরপর হচ্ছে বিউনিটেও সেম, বিউপিতে এক্সাম দিছিলাম, বিউপির এফবিএস ফ্যাকাল্টিতেও আমার আসছিল, এফ ট্রিপলেসও আসছিল। তো পরে আমি হচ্ছে বিউপির এফবিএস এ ভর্তি হয়েছিলাম। তো আজকে হঠাৎ করে দেখি রেজাল্ট দিচ্ছে, অনেক খুশি হয়েছি। পরে আকাশ ভাইকে ফোন দিলাম, আর হচ্ছে আকাশ ভাইকে আরেকটা রিকোয়েস্ট করবো, ভাই আইআর এর ডিমান্ড একটু বাড়ান, পরে আমাদের জন্য সাবজেক্ট পাওয়া একটু প্যারা হয়ে যাবে। এভাবে আইআর এর একটু ব্র্যান্ডিং করলে সমস্যা আছে। ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে। তো জাতিদের কিছু ব্যাপার ও নিজে বলতে পারে না আসলে। মানে আমি হচ্ছে যখন পড়ানো শুরু করলাম ওকে, আমি হচ্ছে নিজে কিন্তু শুরুতে মানে স্যাটিসফাইড ছিলাম না যে উত্তরা গিয়ে পড়াচ্ছি। মানে আমি তো আসলে উত্তরা গিয়ে কখনো কাউকে আমি পড়াবো এত দূরে, মানে বা প্রথমত আসলে ও অন্বেষণ স্টুডেন্ট সেটা পরের, ও আমার আসলে পার্সোনাল স্টুডেন্ট। আমি এই অ্যাডমিশন সিজনে যে দুজনকে আমি পার্সোনালি পড়েছি এর মধ্যেও একটা। তো একটা মজার ব্যাপার হচ্ছে কি, যে জাদিদ একটা ব্যাপার ভালো ধরতে পেরেছে, সেটা হচ্ছে কি যে একটা জায়গায় পরীক্ষা আমি দিলাম, দেওয়ার পর আমার মনে হয়েছে আমি সেখানে পাবো না। পরীক্ষা দেওয়ার পর আমাদের কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা জাজ করতে পারি না, ঠিক আছে, অনেক টাইমে এমন হয়। ও কিন্তু একদম ভালো মতো যে পরীক্ষা দেওয়ার পরেই ও ধরতে পেরেছে আমার হচ্ছে আইবিএতে হবে না, সো আমার কি সুইচ করতে হবে এখান থেকে। ও সাথে সাথে কি করলো, ও বি ইউনিটে পড়া শুরু করলো। আমি যখন ওকে পড়াতে গেলাম প্রথম প্রথম, যে ও কিন্তু প্রথম দিন থেকে, আমি হচ্ছে মনে হয় টাইম ছিল আমাদের 22 দিন, আমি মনে হয় জাজিদের কাছে হচ্ছে মানে 22 দিনের জন্য, মানে 22 দিনের মধ্যে কতদিন গিয়েছিলাম আমি জাজিদ? একদিন বা 2 দিন বোধহয় গ্যাপ গেছে, না, এছাড়া আমার রেগুলারই হচ্ছে আসছে। 1 দিন বা 2 দিন গ্যাপ ছিল। এর মধ্যে একদিন ছিল আমার হচ্ছে কলেজের পিকনিক, ঠিক আছে, আমি ওইটা মিস গিয়েছিল আরেকটা। এবং শেষ দিন কিন্তু রাতের বেলা আমি হচ্ছে ওর বাসায় থাকলাম। ও মানে আমি কাউকে আসলে দেখি নাই যে এতটা আসলে এফোর্ট দিতে পারে কেউ। মানে এই যে 20টা দিন ছিল বা 22টা দিন ছিল, মানে আমি ওর সাথে সাথে তো আমি এফোর্ট দিয়েছি, আমি গিয়েছি নিয়মিত একদম। এবং শেষ দিন পর্যন্ত আমি ওকে যে দেখলাম আসলে প্রতিটা দিন আমি পড়া দিচ্ছি, ও পড়া শেষ করতেছে, ইভেন কিছু কিছু দিন বেশি পড়তেছে। মাঝে ওর আইবিএ রেজাল্টটা দিল, আইবিএ চান্স হয় নাই, তারপরেও কিন্তু ও ভেঙে পড়ে নাই, ও বুঝতেছে। মানে একটা কথা আছে না যে তুমি রিয়ালিটি মাইনে নাও, মানে এটা কিন্তু আসলে মানে খারাপ না। মানে জাতিদের এখন আর্থিক হাল লাগতেছে কিনা আমি জানি না, লাগলে হচ্ছে প্রবলেম নাই, কারণ এখন কিন্তু ও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ওর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা পজিশন হয়েছে, অনেক ভালো একটা সাবজেক্টে ঢাবিতে পড়বে এখন জাজিদ। আয়ার না হইলো জাজিদের কিন্তু মানে এখন ঢাবিতে সরি আইবিএ না হইলে একটা ভালো সাবজেক্ট এখন পাবে জাজিদ, ঠিক আছে। বা ওর যে আরো প্যাশন গুলা যেগুলো আছে সেগুলা, ওর তো একটা বিজনেস করার প্যাশন আছে, আমার সাথে শেয়ার করছে, সেইগুলো এখনো পার্সু করতে পারবে হয়তো, বা মানে ওর আল্লাহ এখানে ভালো লিখে রাখছে। তো যাদের স্টোরিটা থেকে আমাদের আসলে মানে শেখার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আসলে তোমার যে তোমার লাইফে তুমি যে স্টেজে আছো, লাইফ মানে কি, মানে লাইফ মানে তো আসলে সাকসেসটা না, মানে আমাদের অলওয়েজ যে সাকসেসফুল হইতে হবে সেটা কি লাইফ? আসলে লাইফটা কি, তুমি যে পজিশনে আছো সেইটা থেকে তোমার কাটায় যাওয়া, বা সেইটা থেকে তোমার যতটুকু ভালো আউটকাম আসতে পারে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যাদের কিন্তু 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, সে কিন্তু বলবে না আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এখানেই পাইছিলাম, আল্লাহ হচ্ছে আমার ইফোর্টটা এখানে রাখছে। ওই আরেকটা কথা আমি যেটা সবসময় বলি, আবার বলবো, আমি নেক্সট লাইফ গুলো বলবো যে নাথিং গোস আনপেইড। তোমরা যারা এবার চান্স পাও নাই, তোমরা ভেবো না যে তোমাদের হচ্ছে যে সব শেষ, তোমার লাইফ শেষ, তুমি কিছু করতে পারবা না। মানে তোমাকে লাইফ লেমন দিবে সবসময়, তোমার লেমনেরটা বানাই নিতে হবে। স্কোপটা সবার আসে, একবার না 1000 বার আসে সবার স্কোপ, ঠিক আছে। আমিও কিন্তু অনেক শ্যাটার্ড হয়ে গেছিলাম যখন আমি মেডিকেলে চান্স পাই নাই। এটা আমি সবসময় বলি যে আমি চান্স পাই নাই মেডিকেলে,
কিন্তু এর মানে কেমন যে আমি খারাপ স্টুডেন্ট ছিলাম বা মেডিকেল চান্স না পাওয়ার মতো ছিলাম আমি, বা হচ্ছে আমার যোগ্যতা ছিল না, এমন না। কিন্তু তুমি লাইফে সবকিছু সবসময় পাবা না, ঠিক আছে? তোমার লাইফে অনেক সময় অনেক কিছু তুমি, তোমার সৃষ্টিকর্তা তোমাকে টেস্ট করবে, তুমি কিরকম তোমার রিয়াকশন হয়, বা তোমার ওইখানে ভালো কিছু ছিল না, এরকম কিছু, ঠিক আছে? সো এইরকমই আমাদের যারা সামনে পরীক্ষা দিবা বা যারা হচ্ছে এই বছর কোথাও চান্স পাও নাই, তোমাদের কিন্তু সামনের দিনগুলোতে মানে তোমাদেরকে ধরে রাখতে হবে। আরেকটা জিনিস জানি যে আসলে আজকে লাইফটা আমরা মেইনলি করেছি তাদেরকে নিয়েই যারা হচ্ছে শুরু থেকে প্রিপারেশন নেয় নাই, যারা হচ্ছে শেষের দিকে এসে ব্যাকআপ হিসেবে নিয়েছে। আজকে আমাদের লাইভে একটা জিনিস ছিল কি যে আমাদের শুরু থেকে একটা ব্যাকআপ প্ল্যান রাখা দরকার। একটা জিনিস মনে রাখবা যে লাইফে সবকিছুরই একটা প্ল্যান বি থাকা দরকার, ঠিক আছে? কারণ কখন কি হয়ে যায়, কে উড়ে যায়, এগুলো কিন্তু বোঝা যায় না, বা কোন কিছু মানে কোন জিনিসটা থাকে না। সো হচ্ছে যাদের আসলে প্ল্যান বিটা কখন থেকে রাখা উচিত, বা সব প্রিপারেশনের ক্ষেত্রে একটা প্ল্যান বি রাখা উচিত কিনা, সেটা নিয়ে একটু জানতে চাই আমরা। আমি মনে করি যে আসলে যখন একটা মানুষ একটা প্ল্যান বি রাখবে তখন তার প্ল্যান এটা অনেক লেস ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আমি পার্সোনাল মতামত আর কি ভিন্ন হতে পারে অনেকের সাথে, আমি মনে করি না যে কখনোই প্ল্যান বি রাখা উচিত। যেমন আমি যখন বি ইউনিটে পেয়েছি তখন যদি আমার প্ল্যান বি থাকতো যে বি ইউনিটে না হইলে এখানে সেখানে, তাহলে আমি ফুল ফোরটা বি ইউনিটে দিতে পারতাম। আইবি এর সময় আমি ফুল ফোর দিছি, বাট ওটা আউটকাম পাইনি, সেটা আসলে আমার নিজেকে ছিল না। তো জিনিসটাকে আমি মনে করি না যে কখন প্ল্যান বি রাখার দরকার আছে। আমি মনে করি যে প্ল্যান এ থাকবে, এতেই 100%। হ্যাঁ, প্ল্যান বি থাকতে পারে, প্ল্যান বি কোনটা যেটা এ কে এক্সিকিউট করতে হেল্প করবে ওইটাই প্ল্যান বি। বাট আলাদা দুইটা স্ট্রিমের প্রিপারেশন রাখা আমি মনে করি না যে উচিত আছে। যদি Yes, মানে একটা জিনিস আছে না exactly. যে আমাদের ক্রেডিট কলেজের একটা কথা আছে যে হচ্ছে যখন ইনবিল্ট ফায়ার থাকে তখন অনেক কিছুই কনকোয়ার করা পসিবল। ওই ফায়ারটা আর কি লেগে গেলে এমনি সবকিছু হয়ে যায়, আমি বিশ্বাস করেছিলাম। তো আমার মত, ওকে, আমার ব্যক্তিগত মতামত ভিন্ন মত হতে পারে, অনেকে সেফ হ্যাঁ, থাকতে চায়, বাট আমি মনে করি যে সবসময় প্ল্যান বি ইজ নট অলওয়েজ নেসেসারি। ওকে। জাজিদ কিন্তু একটা জিনিস বললো আমাদেরকে, মানে আমার কথাটা একটু মডিফাই করলো। সেটা হচ্ছে কি যে প্ল্যান বিটা, ধরো তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তুমি এখন যদি সাথে প্ল্যান বি সে বুয়েট রাখো, সেটা তো হইলো না। তোমার মেডিকেলের প্ল্যান বি কি থাকতে পারে? তোমার হচ্ছে ডেন্টাল, বা হচ্ছে এএফএমসি, বা প্রাইভেট মেডিকেল, এগুলোতে পড়া। এখন বির সাথে কানেক্ট, যেমন আইবিএ এর সাথে কি অনেকটা মিলে যায় না বির প্রিপারেশনটা? ইংলিশে অনেক যেমন হেল্প, অনেকটা হেল্প হয়েছে। সো প্ল্যান বি রাখলেও কিন্তু মেটিকুলাসলি প্ল্যান বিটা রাখতে হবে, ঠিক আছে? এটাই। আর যারা নেক্সট ইয়ার গুলোতে পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কিছু সাজেশন যে আসলে অ্যাডমিশন টাইমটার জন্য মানে কখন থেকেই আহ, ঠিক করা উচিত, প্ল্যানটা এক্সিকিউট করা শুরু করা উচিত যে আমি এই জায়গায় পরীক্ষা দিব, বা একটা প্রপার প্ল্যান কখন থেকে বানানো উচিত। আমি মনে করি হচ্ছে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন কেউ 19 দিনে বা 20 দিনে আগে ক্র্যাক করতে পারে, আমি দেখছি আমার ক্লাসমেট। আবার অনেকে হচ্ছে অনেকদিন প্রিপারেশন নিয়ে হয় নাই। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। অনেকের হচ্ছে বিওনিতে আমি দেখছি আমার সাথে প্রায় 1 বছর থেকে সে প্রিপারেশন নিচ্ছে, বাট সে আলটিমেটলি মানে পজিশনটা তার ডিজায়ার পজিশন আসে না। আবার অনেকে অনেক অল্প দিন প্রিপারেশন নিয়ে করছে। তো এটা একদম কমপ্লিটলি পার্সন টু পার্সন ডিপেন্ড করে। যেমন আকাশ ভাই, আপনি হচ্ছে আহ, মাত্র 3 সপ্তাহের প্রিপারেশনে 27তম হয়েছেন। আবার আপনার অনেক ক্লাসমেট 1.5 বছর ধরে হিউম্যানিটিতে পড়ছে বা হচ্ছে বিওনিতে প্রিপারেশন নিচ্ছে, বাট তার পজিশন আপনার থেকে অনেক পিছনে। এরকম অনেক আছে, এক্সাম্পল আমরা অনেক পাবো। তো ওইটা আমি মনে করি যে নিজের ক্যালিবারটা বোঝা উচিত। আকাশ ভাই যেটা বলছেন যে নিজের ক্যালিবার কোনটা এটা বোঝা উচিত। এখন আমার এখন ক্যালিবার নাই, আমি ম্যাথ পারি না ভালো, এখন আমি বারবার হচ্ছে বুয়েটে প্রিপারেশন নিলাম, বা আমি হচ্ছে ফিজিক্স ভালো বুঝি না, জাস্ট ফ্যামিলি বা সোশ্যাল একটা প্রেশারে একটা প্রিপারেশন নিলাম যেটা আমার প্যাশনের সাথে যায় না। এইটা আসলে আলটিমেটলি শুধু ক্যারিয়ার লাইফে না, লাইফের প্রত্যেকটা স্টেজে, হ্যাঁ আপনি বুয়েটে চান্স পেয়ে গেলেন বা আপনি ধরেন একটা রেনাউন্ড, কথা শোনা যাচ্ছে আকাশ ভাই? কথা, আপনার কথা শোনা যাচ্ছে না, আমার কথা কি ওকে, শোনা যাচ্ছে? এখন এখন আবার শোনা হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এখন একটু শোনা স্ট্রাইক যাচ্ছে। হয়েছিল। ওকে, কন্টিনিউ। তো জিনিসটা কি, আমি মনে করি যে হচ্ছে এটা মানে ক্যালিবার, এক একজনের ক্যালিবার এক এক রকম। তো নিজের ক্যালিবারটা বোঝা উচিত। এটা হচ্ছে সব থেকে ওয়াইজ এবং ফুলের মাঝের ডিফারেন্সটা এটা, যে ওয়াইজ হচ্ছে নিজের ক্যালিবার বোঝে, নিজের ক্যালিবার না বুঝে এমনি একটা ব্যাটেলে নামবে না সে। তো নিজের ক্যালিবার বোঝা উচিত, তার ক্যাপাসিটি কতটুকু এটা বোঝা উচিত, যে সোশ্যাল প্রেশার এবং সোশ্যালি রিপ্রেজেন্টেবল সাবজেক্ট হইতে হবে, এখান থেকে প্রসপেক্ট ভালো, এটার প্রসপেক্ট খারাপ, এইভাবে জাজ না করে মানে নিজের, ভাই যেটা বললেন, ভাইয়ের ফুল লাইফের জিসটা এটা ছিল যে নিজের প্যাশন কোনটা বা নিজে কোন জায়গায় বেটার করতে পারবো। তো ওইরকম একটা রিজিড প্ল্যান থাকা উচিত। আর যদি রিজিড প্ল্যান না থাকে তাও সমস্যা নেই, সৃষ্টিকর্তা সবাইকে একটা না একটা ওয়ে দেখায় দেয়, সেটাই। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে সবকিছু যে এন্ডিং এ মানে আমরা অনেক কিছু করব, অনেকে চান্স পাবো, অনেকে অনেক জায়গায় চান্স পাবো না। ইন ফিউচার আমরা আবার অনেক কম্পিটিশনে গিয়ে দেখা যাবে যে যারা এখন পেয়েছে তারা
পাচ্ছে না তখন অন্যরা পেয়ে যাচ্ছে। লাইফে আসলে কি মানে আমরা একটা রেট রেসে যাচ্ছি, এক একজন কিন্তু এক এক টাইমে গিয়ে এগিয়ে যাচ্ছে। সো আমাদের মানে পিছিয়ে থাকা যাবে না, ঠিক আছে? মানে এই টাইমে আমাদের একটা মানে যে খারাপ লাগা, যে আসলে একটা খারাপ ফিলিং, সেটা রাখা যাবে না। আমরা যারা ভালো রেজাল্ট করেছি অবশ্যই ভালো হয়েছে, ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলে আমরা আমাদের রাস্তায় আবার এগিয়ে যাব। এর মানে এই না চান্স পাওয়ার পরে কিন্তু লাইফ একদম সেটেলড, এমন না। এখন কিন্তু আরেকটা স্ট্রাগল শুরু, যে এখন ভার্সিটিতে কি মানে দেশের সবচেয়ে বেস্ট স্টুডেন্টরা আসছে, তাদের মধ্যে আমার এখন কম্পিট করতে হবে। আবার যারা হচ্ছে এখন আমরা চান্স পাইলাম না কোথাও, আমরা কি সামনে অনেক স্কোপ আছে, রাজশাহী আছে, রাজশাহী, তারপর চট্টগ্রাম, তারপর জিএসটি তে অনেক ভালো ভালো ভার্সিটি আছে, ভালো ভালো সাবজেক্ট আছে। দেশে সুযোগ না থাকলে কি বাইরে সুযোগ আছে, দেশের বাইরে। মানে ধরো তোমার দেশে কোনো জায়গায় হইলো না, তোমার সামনে কি সম্পূর্ণ ওয়ার্ল্ডটা কি ফ্রি এখন। মানে তুমি একটা মুক্ত পাখি, এখন তুমি যে সম্পূর্ণ বিশ্বে তুমি খুঁজে বেড়াবা যে তোমার জন্য কই স্কোপটা আছে, ঠিক আছে? সো এটাই আমাদের, আমরা শেষ করবো এখন। আমাদের আসলে আমরা বেশ কয়েকজন মানুষের সাথে কথা বললাম, তারা আজকে অনেক ভালো রেজাল্ট করেছে। আর জাতির ব্যাপারটা যদি আমি আবার একটু বলি, যে আসলে ও যখন রেজাল্টটা বললো আমাকে, মানে আমি জানি না ও কতটুকু খুশি হয়েছে। আমার মনে হয় যে আমি ওর চেয়ে বেশি খুশি হয়েছি। তো রেজাল্টটা আমি শুনলাম, যখন আমি কল দিলাম, আমি আসলে আমার হাত পা কাঁপতেছিল যে আসলে কি বলবে আমাকে এখন, বা আমি আমার রিয়াকশনটা কেমন হবে। ওকে, এটাই। সো যারা ভালো করেছো তোমাদেরকে কনগ্রাচুলেশনস। আবারও যারা হচ্ছে মন মতো রেজাল্ট হয়নি, বা তাদের কি হবে, তারা তোমরা ধৈর্য ধরো, সামনে ধরে রাখো। শেষ কথাই বলবো, নাথিং গোস আনপেইড, জাস্ট গো থ্রু ইট অ্যান্ড উইন ইট। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আমরা আবার কোনো লাইভে দেখা হবে। দয়া করে আইআর এর ডিমান্ডটা বাড়ান। আচ্ছা ঠিক আছে, আইআর এর ডিমান্ড অনেক বেশি আসলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসলে সবাই মানে যার যার মন মতো বা যার যেটা স্যুট করে, ইনশাল্লাহ সবাই মন মতো সাবজেক্ট পাক, সবাই ভালো করুক, এটাই আমাদের কথা। জাহিদকে ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কোনো গাইডলাইনে আমরা জাহিদকে পাবো অন্বেষণের ফ্রেম থেকে। ওকে, ধন্যবাদ। আমরা একটু লাইভটা শেষ করে দিই এখনই, আবার কথা হবে সবার সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সময় এবার স্বপ্ন ছোঁয়ার। ইনশাল্লাহ অন্বেষণের সাথে আমরা অনেকেই স্বপ্ন ছোঁব। ধন্যবাদ।